হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে আচ্ছা, শুভ্র আমরা হ্যাঁ, দীপু ভাই জি, জয়েন করেন। শুনতে পাচ্ছেন, তাই না? জি, জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ। আজকে এখানে আমাদের এই 7 ডেইজের একটা ওয়ার্কশপ শুরু হচ্ছে। মোটামুটি আচ্ছা, এই সফটওয়্যারের বিল্ডিং ইনফরমেশন মডেলিং নিয়ে আমরা র‍্যাবিট নিয়ে আসলে কি প্রসেসের মাধ্যমে এখানে কাজ করতে পারি, ওই হুম। 7 ডেজে ওটা নিয়ে কথা বলবো। এবং তাছাড়া আমাদের যে কোর্স করানো হয়, কোর্সে আসলে কি কি থাকে এটার ডিটেল নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো আহ, আপনারা এখানে রেভিট সফটওয়্যারটা কি ইউজ করেছেন কিনা বা করছেন কিনা একটু জেনে নেই যে এটা আসলে ও তখন কি নতুন নাকি অলরেডি এটা ইউজের মধ্যে আছেন। শুভ্র ভাই, আমি বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি রেভিট সফটওয়্যার আমি ইনস্টল করেছি বেশ কয়েকবার। অল্প কিছু কাজ করেছি, বাট আমি বিগিনার লেভেলে আসলে। আচ্ছা, আচ্ছা। আহ, একবারে বিগিনার লেভেলে, বাট আমার কিছু নলেজ আছে। ইনিশিয়াল পর্যায়ে টুলস টুলস হাবিজাবি খুব একটা ওকে, সময় পাওয়া ওকে, যায় না, but আমি বুঝতে চেষ্টা পেরেছি। করতেছি লার্ন করার। আচ্ছা, জি ভাই, এটুকুই। আচ্ছা, গিভ মি 1 মিনিট। এখানে এই র্যাবিট সফটওয়্যারটা সাধারণত এখন যেই আমি ভার্সনটা ইউজ করতেছি সেটা হচ্ছে গিয়ে 24 ভার্সন। বর্তমানে এখন 25 ভার্সন আপডেট ভার্সন চলতেছে। সফটওয়্যারটা আসলে যেটা হয় যে আমরা যে ধরনের অটোক্যাড সফটওয়্যারটা ইউজ করি, অটোডেস্ক কিন্তু অটোডেস্ক কোম্পানির, রেভিটও কিন্তু অটোডেস্ক কোম্পানির। হ্যাঁ, তো এটা পরে এটাকে অ্যাড করা হয়েছিল। তো এখানে একটা ইস্যু হচ্ছে গিয়ে নর্মালি যে র্যাবিট সফটওয়্যারটা এটা আসলে আমি যে ভার্সনে কাজ করতেছি ওটা যে ফাইলে কাজ করে দেন আমি সরাসরি লোয়ার ভার্সনে আমি কিন্তু এটাকে সেভ এস করতে পারবো না। মানে র্যাবিট সফটওয়্যারটা ডিরেক্টলি লোয়ার ভার্সনে এটা সেভ এস করা যায় না, বা মানে আপার ভার্সনে তো আসবে না। এটা একটা ইস্যু। তো যখন কোনো ফাইল আমি যে ভার্সনে কাজ করব, বেসিক্যালি আমি তো পার্সোনালি ওটাকে ইউজ করবই, যে ভার্সন ইউজ করতেছি, বাট কমিউনিকেট করে বা আদার্স কারোর সাথে যদি আমি এখানে একসাথে কাজ করতে যাই, তাদেরকেও কিন্তু সেম ভার্সনে আমাকে ইউজ করতে হবে। তো এটা একটা ইস্যু। আর সেকেন্ড ইস্যু হচ্ছে গিয়ে আমার বাই এনি চান্স যদি এই সফটওয়্যারটা লোয়ার ভার্সনে কে ট্রান্সফার করতে হয়, হ্যাঁ, তো এটা একটা উইক পয়েন্ট হচ্ছে গিয়ে আমাকে অন্য একটা ফাইল ফরম্যাটে ট্রান্সফার করতে হবে, যেটাকে বলে হচ্ছে গিয়ে আইএফসি ফরম্যাট। হ্যাঁ, আইএফসি হচ্ছে এটা ইলাবোরেশন ইন্ডাস্ট্রিয়াল ফরম্যাট ক্লাস। তো এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে পিডিএফ ফরম্যাটের মতো কাজ করে। আপনার একটা ফরম্যাটে আইএফসি ফরম্যাট, ব্যাপারটা হচ্ছে আমি যদি এটাকে লোয়ার ভার্সনে কনভার্ট করি, এখানে ফাইলে যে এই এক্সপোর্ট দেন আইএফসি, আইএফসিতে যখন এটা আসবে, আসার পরে তখন সাধারণত এই সেটআপটা এই আইএফসি টু বাই আর কোঅর্ডিনেশন ভিউ টু এটাতে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পরে দেন এখানে এক্সপোর্ট দিয়ে দিতে হয় কোন ফাইলে যে ফাইলটা সেভ হবে। দেন যে আমি এটাকে লোয়ার ভার্সনে ফাইলটাকে ওপেন করতে পারবো। হ্যাঁ, তো ফাইল যত ভারী হয় আইএফসি ফরম্যাট কনভার্ট হতে একটু সময় লাগে। তো লোয়ার ভার্সনে কনভার্ট করার পরে তো যেই জিনিসটা আমি এখানে জাস্ট কাজ করতে পারবো ওটা সরাসরি হচ্ছে কি আমি ফাইলটাকে রিচেক করা, ডাটাগুলোকে দেখা, ওটাকে করা যায়। কিন্তু এখানে এই ফাইলে যেটাকে আমি ওয়ালের মধ্যে সিলেক্ট করে এখানে এডিট টাইপে যে এটাকে এডিট করতে পারতেছি, এডিটে যে ক্লিক করে আরও এডিট করা যাচ্ছে, এটা কিন্তু লোয়ার ভার্সনে যে ফাইলটা আমি ওপেন করব ওটা কিন্তু সরাসরি এটা কাজ করা যাবে না। আমি যা ডাটাগুলো জাস্ট দেখতে পারবো, হ্যাঁ, বা আদার্স ওই এলিমেন্টের মধ্যে আরও আবার অন্য একটা এলিমেন্ট আমি কপি পেস্ট বা ডুপ্লিকেট করে আবার রিপ্লেস করতে পারবো। তো এটা একটা ওয়ান কাইন্ড অফ একটা রেভিট একটা উইক পয়েন্ট হইতে পারে। ইন ফিউচারে সফটওয়্যার আপডেটের সাথে সাথে ওটা আরও আপডেট করতে পারে। তো এটা বলে রাখলাম যে সফটওয়্যারটা ইউজ করার জন্য আপনাকে সবসময় আপডেটেড থাকতে হবে। হ্যাঁ, আর আপনার থেকে যারা ফাইলটা নিবে বা আপনি যার সাথে কাজ করবেন তাদেরকেও যাতে ওই সেম ভার্সনটা যাতে ফলো করে, এর একটা ইস্যু।
তো আরেকটা সেকেন্ড ইস্যু, তারপরে ইস্যুটা হচ্ছে গিয়ে এখানে সফটওয়্যারের একটা ক্র্যাক ভার্সন থাকে, আর একটা হচ্ছে গিয়ে প্রফেশনাল এবং হচ্ছে গিয়ে এটার স্টুডেন্ট ভার্সন। তিন ধরনের একটা ইস্যু আছে সফটওয়্যারের এই সাবস্ক্রিপশনের। তো এটা এখন 3 বছরের জন্য আছে কিছু কিছু পোর্শনে, এবং 1 বছরও আছে এটার। তো স্টুডেন্ট ভার্সন আমি যদি ইউজ করি, এটা 3 বছরের জন্য একটা এডুকেশনাল ভার্সন থাকে, আর একটা 1 বছরের জন্য থাকে। এটা কিছু ডকুমেন্টস এখানে সাবমিট করা লাগে, দেন আমি এখানে অনলাইন, এটা টোটালি হচ্ছে অনলাইন ভার্সন। হ্যাঁ, অনলাইন ইন্টারনেট কানেক্ট থেকে আমি এটাকে সরাসরি ইউজ করতে পারবো, এবং প্রফেশনালি যেভাবে অ্যাডভান্টেজ পাওয়া যায় ওই স্টুডেন্ট বা এডুকেশন ভার্সনে সেম আমি এটাকে ইউজ করতে পারবো, এই অ্যাডভান্টেজগুলো পাবো। আর হচ্ছে গিয়ে যদি আমি এখানে এই ক্র্যাক ভার্সনটাকে ইউজ করি, ক্র্যাক ভার্সনটাকে সাধারণত যেটা করা হয় যে, তো এই সফটওয়্যারগুলো এভাবে ইনস্টলেশন করে দেন আপনাকে ওটাকে ইউজ করতে হবে। আর যারা অলরেডি অটোক্যাড ভার্সনে, অটোক্যাড ড্রয়িংটা মানে অটোক্যাড সফটওয়্যারটা ইউজ করতেছেন, মোটামুটি যদি একটা প্রাইমারি লেভেলে আছে অথবা একটু আপডেট ভার্সনে আপডেট হয়ে গেছেন অটোক্যাডে, তখন তাদের জন্য একটা প্রবলেম হয়ে যায়। প্রবলেম হচ্ছে গিয়ে ইউজ করার প্রবলেম। মানে আমি একটা কমান্ড দিচ্ছি, ওটা যদি র্যাবিটে এসে আমি যদি কমান্ড দিই কিবোর্ডে, তখন কিন্তু অনেক সময় যে আমাদের স্পেস বার বা এন্টার দেওয়ার একটা প্রবণতা থাকে, তো ওই ধরনের একটা প্রবলেম থেকে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের যে এখানে স্কেচআপের যে ইন্টারফেস, খুব সহজে আমরা 3 ডাইমেনশনাল অবজেক্ট নিয়ে কাজ করি, ইজিলি একটা ওয়াল তুলতেছি, খুব সহজেই একটা এক্সট্রুশন করে কাজ করতেছি, ভয়েড ক্রিয়েট করতেছি। এই প্রসেসটা কিন্তু র্যাবিটে করা যায় না। র্যাবিটে করতে গেলে যেটা হয় যে এখানে আমাকে অনেক কিছু জিওমেট্রিক্যালের কোঅর্ডিনেশন ইস্যু নিয়ে কাজ করা লাগে। ফর এক্সাম্পল, মনে করেন যে আমি এখানে একটা ওয়াল ড্র করব। আমি যদি এখানে একটা ওয়াল ড্র করি, একটা ওয়াল ড্র করার পরে, তো এটাকে থিকনেস চেঞ্জ করতে গেলে বা হাইট চেঞ্জ করতে গেলে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। এখানে সাপোজ এই ওয়ালটাকে সিলেক্ট করলাম, এটাকে হাইট চেঞ্জ করতে হচ্ছে, এটাকে আমাকে প্রপার্টিজের মধ্যে যেখানে বা দিকে প্রপার্টিজের মধ্যে যেখানে চেঞ্জ করতে হচ্ছে। তারপর এটা থিকনেসটাকে চেঞ্জ করতে গেলে আবার এডিট ট্যাবে যে এখানে যে আবার এডিটের মধ্যে যে এখানে চেঞ্জ করতে হচ্ছে, এটা চেঞ্জ করতে গেলে আবার আমাকে ডুপ্লিকেট করতে হবে, এরকম একটা বিষয়। আবার এটাকে যদি পাঞ্চ করতে চাই, তখন আবার এখানে এটাকে এডিট এডিট প্রোফাইলে যে আবার এখানে পাঞ্চ করতে হবে। কোনো কিছু যদি ড্র করি, তখন এখানে ইজিলি এটা ক্লিক করলে পাঞ্চ হয়ে যাবে। আবার এখানে কোনো কিছু যদি আমার এই সারফেসের মধ্যে কোনো অবজেক্ট প্লেস করতে চাই, মানে এই সারফেসের মধ্যেই বসবে, তখন আবার যেটা করতে হবে, আমি চাইলে এটাকে সরাসরি কোনো কিছু পিক করে নিয়ে এটার উপর প্লেস করতে পারবো না। আমাকে আগে এটাকে, মানে আমি যেই অবজেক্টের উপরে প্লেস করতে চাচ্ছি ওই অবজেক্টের সারফেসকে আগে বলে দিতে হবে যে আমি হ্যাঁ ওই সারফেসের উপর এটাকে প্লেস করব। তার মানে হচ্ছে আমাকে যে র্যাবিটে যেটা সেট করতে হয়, ওয়ার্ক প্লেন সেট করা, মানে এটার ওয়ার্ক প্লেনটা আসলে কোন জায়গায় হবে। এটা কি কোনো একটা রেফারেন্স প্লেনের উপর বসবে, নাকি কোনো একটা জিওমেট্রিক্যাল অবজেক্টের উপর বসবে, ওটার সারফেসকে আগে আমাকে এখান থেকে অ্যাসাইন করে দিতে দেওয়া লাগে যে আমি কোন অবজেক্টের উপর কিছু একটা বসাবো। তো এরকম একটা বিষয় যে র্যাবিট যখন এখানে কোনো এলিমেন্ট প্লেস হয়, সে তখন বুঝে নেয় যে সে আসলে কোন ওয়ার্ক প্লেনের উপর এটা বসতেছে। আমরা যখন ডিফল্ট হিসেবে ওয়ালটাকে প্লেস করি, ওয়াল ডিফল্ট হিসেবে রেফারেন্স লেভেল থাকে, যেটা সাধারণত ওই ফ্লোর লেভেল ক্রিয়েট করার সময় তৈরি করতে হয়, ওই রেফারেন্স লেভেলের উপর এটা বসে। আবার পাশাপাশি এখানে আমার কোনো ফার্নিচার প্লেস করতেছি, কোনো কিছু একটা এলিমেন্ট প্লেস করতেছি, তখন এটা লেভেলের উপর এটা বসে। এবং প্রত্যেকটা কিছুই যখন আমি সিলেক্ট করব, তার একটা লেভেল কাউন্ট করে। এখানে দেখেন, এখানে আমার এই বেস লেভেলটা আসলে কোথায় আছে, এটা বেসটা কোথায় আছে এবং টপটা কোথায় আছে, এটা আইডেন্টিফিকেশন থাকে। ওয়ালের ক্ষেত্রেও সেম, ওয়ালটাকে সিলেক্ট করলাম, ওয়ালের ক্ষেত্রেও সেমভাবে আমাকে এখানে ইনফরমেশনগুলো দেয়। এবং পাশাপাশি এখানে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে তখন আমাকে বলে দেয় যে এখানে এই জায়গাটাতে এটা আসলে কোন লেভেলে অ্যাসাইন হয়ে আছে, হোট সারফেস কোনটা। হ্যাঁ, তো এগুলা কোনো কিছু অবজেক্ট প্লেস করার সময় এগুলো আবার খেয়াল রাখতে হয় যে এখানে আমি এটাকে প্লেস করতেছি। তারপরে এখানে আমার এই অবজেক্টের মধ্যে মনে করেন যে আমি এই প্ল্যান রেডি করব,
প্ল্যান আসলে রেডি করার জন্য আমরা সবসময় মনে করি যে আমরা অটোক্যাডে করে তো অভ্যস্ত, তো অটোক্যাড সফটওয়্যারে কাজ করে নিয়ে দেন র্যাবিটে আসবো, তারপর এটাকে থ্রিডি তুলবো। মানে আমার সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রিপারেশন হচ্ছে ওরকম হয়ে গেছে যে সবাই এরকম করে অভ্যস্ত। কিন্তু আমার যে এখানে এই এই সফটওয়্যারে 2 ডিমেনশনাল থেকে শুরু করে 3D ড্রয়িং, 2D ড্রয়িং, ডিটেল ড্রয়িং যা আছে সব কিছুই কিন্তু প্রোভাইড করতেছে এবং শিডিউল থেকে সব কিছুই প্রোভাইড করতেছে। এখন দেখেন আপনি যদি এখানে একটা কিছু তৈরি করেন, আমার যে ড্রয়িংটা আমি পাচ্ছি এখানে ফার্নিচার থেকে একটা, যে আমার যে সেম এজ যে অটোকেটেড ড্রয়িংটা থাকে আমি এটার অ্যাডভান্টেজগুলো এখানে পেয়ে থাকি। এবং পাশাপাশি এখানে যদি কোনো একটা সেকশন করি, আমি যদি কোনো একটা সেকশন এখানে সেকশন করলাম, সাথে সাথে এখানে কিন্তু আমার 3 ডাইমেনশনাল একটা সেকশন কিন্তু এখানে চলে আসতেছে। এটা কিন্তু জাস্ট শুধু আপনাকে ওই জায়গাটুকুতে কেটে দিছে, কিন্তু তারপরে আরও অনেক কাজ থাকে এখানে। আপনাকে কিন্তু গ্রাফিক্যালি কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। এখানে গ্রাফিক্যালি অ্যাডজাস্ট করতে হবে যে এটার ওয়ালগুলোর গ্রাফিক্স কী হবে, লাইন ওয়েটটা কী হবে, হ্যাচটা আসলে কীরকমভাবে হবে। তখন এখানে অনেকগুলো প্রসেসের মাধ্যমে যে আমাকে গ্রাফিক্সটা ঠিক করা লাগে। তো প্রসেসিংটা সাধারণত কয়েকটা স্টেপে হয়। মনে করেন যে র্যাভিটে তো লেয়ার বলতে কিছু নাই, এখানে ক্যাটাগরি ধরে কাজ করতে হয়। মনে করেন যে এখানে আপনি বিল্ডিংয়ের মধ্যে ওয়ালের মানে সবগুলা ওয়ালের গ্রাফিক্সগুলো একসাথে চেঞ্জ করতে যাচ্ছেন, তারপরে আবার সবগুলো কলামের গ্রাফিক্সগুলো চেঞ্জ করতে যাচ্ছেন, ফ্লোরের গ্রাফিক্স চেঞ্জ করতে যাচ্ছেন। তো এগুলোকে বলে হচ্ছে ক্যাটাগরি ধরে কাজ করা। বিল্ডিংয়ের মধ্যে এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরি ডিভাইড করা থাকে। এখন এটাকে ক্যাটাগরিকে যদি আপনি এখানে ফাইন্ড আউট করতে চান, দেখতে চান, এখানে অনেকগুলো অপশন আছে ক্যাটাগরি দেখার জন্য। মনে করেন যে আপনি কম্পোনেন্টের মধ্যে ক্লিক করে মডেল ইনপ্রেসের মধ্যে ক্লিক করলেন, তখন ক্যাটাগরির অনেকগুলা ইনফরমেশন আপনি এখানে দিয়ে দেয় যে একটা বিল্ডিংয়ের মধ্যে কোন মানে কী কী ধরনের ক্যাটাগরি থাকতে পারে। এটাকে একটু ডিটেলে যদি দেখতে চাই, এটা ভালো করে দেখতে পারবো আমরা ম্যানেজে গিয়ে প্রজেক্ট প্যারামিটারের মধ্যে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করলাম। তখন এখানে ভালো করে দেখতে পাবো যে আসলে আমার একটা বিল্ডিংয়ের মধ্যে এই যে এই জায়গাটাতে এখানে কী কী ধরনের ক্যাটাগরি আসলে থাকতে পারে বিল্ডিংয়ে। তো এখানে দেখেন, এখানে আমাদের ইলেকট্রিক্যাল থেকে শুরু করে মেকানিক্যাল, ফ্লোর, কলাম, ওয়াল এবং রুম সব ধরনের ক্যাটাগরি এখানে সেট করা আছে। এরকম ক্যাটাগরি ধরে আমাকে ডিফাইন করে দিতে হয় একটা আসলে গ্রাফিক্সটা আসলে কি হবে। সেম ইনফরমেশনগুলো এখানে আমরা গ্রাফিক্যালি অ্যাডজাস্ট করতে পারি, যেটাকে বলে হচ্ছে গিয়ে গ্রাফিক্সটাকে অ্যাডজাস্ট করার জন্য ভিজিবিলিটি গ্রাফিক্স। ভিজিবিলিটি গ্রাফিক্সটা আসলে আপনি যদি ভিজি শর্টকাট কি অথবা আমি ভিউতে যে এখানে ভিজিবিলিটি গ্রাফিক্সের মধ্যে সিলেক্ট করেন, তো এখানেও কিন্তু যে ইনফরমেশনগুলো শো করতেছে, তো এই ইনফরমেশনগুলো হচ্ছে আমি দেখতেছি ক্যাটাগরি ওয়াইজ আমাকে দেখাচ্ছে, ইনফরমেশনগুলো দিচ্ছে। এটারও প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু আমরা তার সারফেসের গ্রাফিক্সটা আসলে কী হচ্ছে, সারফেসের লাইনের গ্রাফিক্স, হ্যাচের গ্রাফিক্স, ট্রান্সপারেন্সি অ্যাপ্লাই করবো না, এবং এটাই যখন কাটা পড়ে বা সেকশন বা প্ল্যানে কাটা পড়ে তখন ওটার লাইনের গ্রাফিক্স, প্যাটার্ন, হ্যাচ গ্রাফিক্স কী হবে আলটিমেটলি, এবং তাকে আমি হাফ টোনে অ্যাপ্লাই করতে পারবো বা প্রত্যেকটা ডিটেল লেভেল অ্যাপ্লাই করা যে কোন লেভেলে কী গ্রাফিক্সটা শো করবে। তার মধ্যে এই ধরনের গ্রে কালারের ইফেক্ট দিচ্ছে, তার মানে হচ্ছে এইগুলোতে আমি কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবো না, মানে আমাকে অন্য কোনো মাধ্যমে যে ওটাকে হ্যাচটাকে অ্যাপ্লাই করতে হবে, অন্য কোনো মাধ্যমে যে এখানে আমাকে লাইনের গ্রাফিক্সটাকে ঠিক করতে হবে। তো এইগুলো ক্যাটাগরি ধরে এগুলো কিন্তু চেঞ্জ হয়। মনে করেন যে আমি এখানে ওয়ালের গ্রাফিক্সটাকে চেঞ্জ করব, ভিজিবিলিটি গ্রাফিক্সের মধ্যে গেলাম, তো ভিজিবিলিটি গ্রাফিক্সের মধ্যে যেয়ে তো এখানে আমি যদি ওয়াল ক্যাটাগরিতে গেলাম, ওয়াল ক্যাটাগরিতে আমার এখানে যেহেতু সেকশন কাটা পড়ছে, তো আমি সেকশন কাট সেকশনে যে এটাকে লাইনের মধ্যে ক্লিক করে এটার কালার চেঞ্জ করে দিই। এখানে দিয়ে দিলাম সলিড, দেন এখানে দিয়ে দিলাম সাপোজ 5, হ্যাঁ, দেন ওকে দিই। তখন এখানে দেখেন যেগুলো হচ্ছে ওয়াল কাটা পড়ে গেছে, সো সেই যে অনলি জাস্ট এখানে দুইটা ওয়াল কাটা পড়ছে, ওই ওয়ালগুলোর গ্রাফিক্স একসাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই ভিজিবিলিটি গ্রাফিক্স অ্যাপ্লাই করার পরেও আরও কিছু অপশন এখানে আমাকে গ্রাফিক্যাল ওয়েতে অ্যাপ্লাই করা লাগে। এখানে মনে করেন যে আমার ওয়াল হিসেবে সবগুলো অ্যাপ্লাই হয়ে গেছে, তো এখন মানে ম্যানুয়ালি সিলেকশন করে আমাকে গ্রাফিক্সগুলো ঠিক করতে হয়।
ম্যানুয়ালি সিলেকশন বলতে হচ্ছে সাপোজ এখানে দেখেন আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এটার গ্রাফিক্স এবং এটার গ্রাফিক্স আমি একই ধাঁচে রাখতে চাচ্ছি। তো এরকম সিলেকশন করে অ্যাপ্লাই করা যায়। আমি সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে ওভাররাইড গ্রাফিক্স ইন ভিউ বাই এলিমেন্ট, মানে এটা ম্যানুয়ালি অ্যাপ্লাই করা, বাই এলিমেন্টের মধ্যে ক্লিক করে তখন কিন্তু এখানে যেটা দেখবো যে এখানে আমাকে বলে দেয় যে এখানেও কিন্তু সেম প্যাটার্নটা দেখতে হবে। সারফেসের প্রজেকশন লাইনে আসলে গ্রাফিক্সটা কী হচ্ছে, সারফেসের গ্রাফিক্সটা কী হচ্ছে, এরকম কাট লাইন কাট প্যাটার্নের গ্রাফিক্সটা কী হচ্ছে, একই জিনিস। হ্যাঁ, এভাবে আমি অ্যাপ্লাই করলে ওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ম্যানুয়ালি চেঞ্জ হওয়া। আর একটা কি প্রসেস, আরেকটা প্রসেস হচ্ছে গিয়ে মানে মাল্টিপল ক্যাটাগরি বা মাল্টিপল সিলেকশন। মনে করেন যে আপনি এখানে এই সে এই একটা ডোর আছে, এখানে একটা ডোর আছে, দুইটাকে একসাথে, অথবা আপনি এই একটা কলাম আছে, এখন এই মাল্টিপল সিলেকশন বা মাল্টিপল ক্যাটাগরি একসাথে সিলেকশন করে ওটাকে সেভ করে দেন ওই অংশটুকুর গ্রাফিক্সটা চেঞ্জ করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি সিলেকশন করার পরে এখানে উপরে দেখেন সিলেকশন, এটাকে যদি আপনি সেভ করে দেন, সেভ করে দিয়ে একটা নাম অ্যাপ্লাই করেন যে সিলেকশন 1, এখানে অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, তো এটা কিন্তু একটা সিলেকশন হিসেবে সেভ হয়ে গেল। এখন এটাকে যদি আমি গ্রাফিক্যালি তাকে অ্যাডজাস্ট করতে যাই তখন কিন্তু আমাকে ভিজিবিলিটি গ্রাফিক্সের মধ্যে আসতে হয়। ভিজিবিলিটি গ্রাফিক্সের মধ্যে আসার পরে তখন এখানে দেখেন আমাকে ফিল্টারে আসতে হবে। তো ফিল্টারে আসার পর দেন আমি এডিটে যাব, এডিটে যেয়ে তখন আমি ওই সিলেকশনটা সেভ করলাম, সেভ করার পরে সিলেকশনের মধ্যে ক্লিক করে দেন আমি ঠিক ওকে দিই। ওকে দিলেই সে কিন্তু এখানে ফিল্টার গ্রাফিক্সের মধ্যে এখানে অ্যাড হয়ে যায়। তখনই কিন্তু আমি এই জায়গায় প্রজেকশন সারফেস কাট সারফেস ওটা গ্রাফিক্যালি তাকে অ্যাডজাস্ট করতে পারবো। তো যেটা হচ্ছে সিলেকশনের মাধ্যমে এখানে কন্ট্রোল হচ্ছে। তারপরে আবার কি এখানে ফিল্টার আরেকটা প্রসেসে অ্যাপ্লাই হয়, যেটাকে বলে হচ্ছে প্যারামিটার কন্ট্রোল করে গ্রাফিক্যালি তাকে হচ্ছে কন্ট্রোল করে। হ্যাঁ, এখানে আমি ক্লিয়ারতে আসি, মনে করেন যে এখানে আমি 3D-তে আসি, 3Dর মধ্যে সে ওকে, তো এখানে কলামের আসলে আমি একটা প্যারামিটার ধরে গ্রাফিক্সটা চেঞ্জ করব। তো সেটা করার জন্য আমি যদি ফিল্টারের মধ্যে যাই, এখানে ভিউতে যে ফিল্টারের মধ্যে যাই, ফিল্টারের মধ্যে এসে তাকে একটা আমি এখানে নিউতে ক্লিক করে দেন নতুন একটা প্যারামিটার, এখানে একটা নাম অ্যাপ্লাই করতে হবে, ফিল্টারের নাম সে কলাম, দেন এখানে সে লিখলাম টাইপ 1, তাকে এটাকে চাইলে কলামের টাইপ ইনফরমেশন দিয়ে এখানে আমি অ্যাপ্লাই করতে পারি। তো যেহেতু এটা কলামই করতেছি ক্যাটাগরি, আমি ক্যাটাগরি চুজ করে দিই স্ট্রাকচারাল কলাম, নট আর্কিটেক্ট অনলি কলাম। এখানে স্ট্রাকচারাল কলাম ইউজ হচ্ছে, অনলি কলাম বলতে বোঝাচ্ছে এখানে আমার ওটা নন লোড বিয়ারিং না, নন লোড বিয়ারিং। হ্যাঁ, নর্মালি এখানে যে কলামগুলো ইউজ করা হয় এটা ওই স্ট্রাকচারাল কলামই ইউজ করা হয়। ওই স্ট্রাকচারাল কলামকে অ্যাপ্লাই করে দিই, এখানে স্ট্রাকচারাল কলাম এই ক্যাটাগরি চুজ করে দিলাম। তো এরপরে যে আমাকে অ্যাপ্লাই করতে হবে যে আমি আসলে কোন প্যারামিটারকে ফলো করে গ্রাফিক্সটা চেঞ্জ করব। তো প্যারামিটারের নাম আসলে বাই ডিফল্ট হিসেবে এখানে অনেকগুলো সেট করা থাকে। মনে করেন যে আমি এখানে কলামের যে টাইপ নেম ধরে ওটাকে অ্যাডজাস্ট করব। সো আমি কলামের টাইপ প্যারামিটার টাইপ নেমটাকে পিক করলাম। তো টাইপ নেমের উপর ডিপেন্ড করে আমি ভ্যালু থেকে দেখি এখানে আলটিমেটলি কোনো ভ্যালু এখানে আসতেছে না। হ্যাঁ, তো যেটা করতে হবে সেটা আমি যদি এখানে সে টাইপ নেম অ্যাপ্লাই করলাম, বা অথবা শুড বি দেয়ার স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল। আচ্ছা, টাইপ নেমটা আবার অ্যাপ্লাই করি, টাইপ নেম, ওকে, টাইপ নেম অ্যাপ্লাই করলাম। তো এইটাকে আমাকে এখানে দেখে ফিল্টার করতে হবে। ফিল্টার আসলে কিভাবে হবে, এখানে অনেকগুলো অপশন আছে, যে ইকুয়ালস, যেই নামটাকে আমি ইকুয়ালস করতে যাচ্ছি, বা কন্টেইন হবে নাকি ডাজ নট ইকুয়াল, এগুলো বিভিন্ন ধরন থাকে, যেটাকে বলা হচ্ছে ফিল্টারিং প্রসেস। তো আমি এখানে ইকুয়ালস করব, যে এক্স্যাক্টলি টু দ্য নেম হইতে হবে। ইকুয়ালস দিলাম, দেওয়ার পর এখানে আমাকে ভ্যালুগুলো শো করবে যে আমি আসলে কোন কলামটাকে এখানে ইউজ করতে যাচ্ছি। আমি যদি এখানে বলে দিই যে বাউন্ডারি ওয়ালেরগুলো এখানে পিক করবে, দিয়ে দিলাম। সো এখন এটাকে ওকে দিই, ওকে দিলাম, তার একটা ফিল্টার তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি এই যেই 3D ভিউতে এই ফিল্টারটা কালারের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করব। তো একই রকমভাবে ভিজিবিলিটি গ্রাফিক্সের মধ্যে গেলাম, যে হচ্ছে ফিল্টারের মধ্যে ক্লিক করলাম, এখানে অ্যাডে গেলাম, অ্যাডে যাওয়ার পর এখানে কলাম টাইপ এটাকে অ্যাপ্লাই করে দিলাম, অ্যাড হলো।
এখন দেখেন আমি যদি এখানে প্যাটার্নে সারফেস প্যাটার্নের মধ্যে সেটাকে চেঞ্জ করে দিই সলিড, এটাকে করে দিলাম সে রেড, বোঝা যাবে। আর হচ্ছে গিয়ে ওকে, এটাকে রাফলি ওকে দিলাম, ওকে দিয়ে এটাকে আবার ওকে দিই। ওকে দেওয়ার পর এখানে দেখেন যেই কলামগুলো আমার প্যারামিটার মাধ্যমে নেম অনুযায়ী ফিল্টার হয়েছে ওগুলো এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, এবং ওই যে বাউন্ডারি ওয়াল টাইপ নেম দেওয়া হয়েছিল ওটাকে একটা কলামকে সিলেক্ট করে এখানে এডিট টাইপের মধ্যে ক্লিক করে দেখেন এখানে টাইপের যে নেমটা, এই টাইপের নেমটা, এই টাইপের নেমের ইনফরমেশনকে ফলো করে ফিল্টার করে সে কিন্তু ওইখানে ওইটা গ্রাফিক্যালি কিন্তু অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে। তো সেমভাবে কিন্তু এখানে যে প্যারামিটার ডিফল্ট প্যারামিটারগুলো আছে ওটাকে ফলো করে এটার ভ্যালুগুলো কি হবে ওই ভ্যালুগুলোকে আমি অ্যাডজাস্ট করে তাকে আমি এখানে ফিল্টার করতে পারি। একই রকমভাবে আমার এখানে টাইপ হিসেবে প্যারামিটার থাকে, এখানে আমার ইনস্ট্যান্স বেস প্যারামিটার থাকে, তো ওগুলা কিন্তু এখানে ফলো করে তাকে আমি এখানে গ্রাফিক্যালি তাকে কন্ট্রোল করতে পারবো। তো এরকম বিভিন্নভাবে সে গিয়ে গ্রাফিক্যাল মানে গ্রাফিক্সটা আসলে কোন কোন ওয়েতে এখানে অ্যাডজাস্ট করা যায়, অ্যাপ্লাই করা যায়, ওটার আর কি প্রসেসটা দেখলাম যে আমি অ্যাপ্লাই করতে পারি। এরকমভাবে আরও বিষয় আছে, যেমন ধরেন যে এখানে আমরা কোনো প্রজেক্ট যখন শুরু করব, শুরু করার সময় সাধারণত আমাকে বলে দিতে হয় যে এই প্রজেক্টটা আসলে কিভাবে কোন ইউনিটে আমি এখানে অ্যাপ্লাই করব। নর্মালি এই ফাইল 24 ভার্সনে 23 না 24 ভার্সনে যখন ফাইলটা আমি 24 ভার্সন ওপেন করার সময় তখন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এই ইন্টারফেসের মধ্যে সাধারণত যেটা দেখা যায় যে এখানে আপনার মডেল যে প্রজেক্টগুলো রিসেন্টলি কাজ করা হয়েছে ওগুলো এখানে শো করে, এবং ফ্যামিলি যদি ফ্যামিলি নিয়ে যদি কাজ করা থাকে ওটার ফ্যামিলি ফাইলগুলো এখানে শো করে। আর এখানে আমি যদি নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসে। তো এই যে এখানে কিছু ইনফরমেশন শো করতেছে এইগুলা নর্মালি 24 ভার্সনে এই দুইটা অপশন শো করে, ইম্পেরিয়াল মাল্টি ডিসিপ্লিন এবং ম্যাট্রিক মাল্টি ডিসিপ্লিন। ইম্পেরিয়াল মানে হচ্ছে গিয়ে বাই ডিফল্ট হিসেবে ওই র্যাবিটে দুইটা টেমপ্লেট আমাদেরকে দিয়ে দিছে, বিভিন্ন ধরনের ফাইলগুলো লোড করে দিয়ে আমাদেরকে দিয়েছে, আমরা চাইলে এগুলোকে ঠিক মতো ইউজ করে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, ওই ড্রয়িংয়ের মধ্যে ওটা আরও ইজি করে দিছে। আমি যদি একটাকে ক্লিক করি, এটাকে ওকে 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 দিই, ওকে দেওয়ার পরে তখন এখানে যেটা আমাকে দেখাবে একটা ফাইল ওপেন হবে, প্রজেক্ট ফাইল, এরকম একটা প্রজেক্ট ফাইল ওপেন হয়। তো এরকম একটা ইন্টারফেসের মধ্যে সরাসরি হচ্ছে আমাকে বলে যে আমি এটা ড্র করব। তো এখানে যে জিনিসটা আমার দরকার নেই এই জিনিসগুলো দরকার নেই, এটাকে ডিলিট করে দিব সরাসরি, এটাও ডিলিট করে দিব। এবং এই 3D যাই, উপরে এই আইকনটি ফর 3D বা শর্টকাট কি ডাবল ডি প্রেস করলে 3Dতে চলে আসে। এইগুলা স্কোপ বক্স সম্পর্কে পরে বলবো, এটাকে দরকার নাই। তো এখানে এসে বাই ডিফল্ট যে দুইটা লেভেল আমাকে দিয়ে দেয়, দেন আমাকে এখানে ফ্লোর লেভেল ক্রিয়েট করে প্ল্যান ভিউ তৈরি করতে হয়, প্ল্যান ভিউ তৈরি করে দিয়ে আমাকে প্রত্যেকটা ফ্লোর প্ল্যানের প্ল্যানগুলো আসলে কী হবে ওখানে ড্র করতে হবে। হ্যাঁ, তো এখানে এসে সরাসরি আমাকে ড্র করতে হবে। হ্যাঁ, এবং এইটা হচ্ছে গিয়ে এই লাইনটাকে বলে হচ্ছে ক্রপ রিজিয়ন লাইন। মানে আমি যদি কোনো এলিমেন্ট যদি এখানে ড্র করি, এখানে ড্র করলাম, দেন আবার এখানে আমি ড্র করতেছি কিন্তু এটা দেখা যাচ্ছে না। এটা আসলে কাজে লাগে আমরা যখন ড্রয়িংটাকে শিটে সেট করি তখন স্পেসিফিকভাবে কোন অবজেক্টটা আসলে দরকার। হ্যাঁ, মনে করেন যে আমি এখানে একটা অবজেক্ট প্লেস করলাম, এটাকে আমি দেখাতে যাচ্ছি না, আমি এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে এটাকে এই পর্যন্ত করে দিলাম, পাশের এলিমেন্টটা তখন এখানে হাইড হয়ে গেল, তখন এই স্পেসিফিক যেটাকে দেখা যাচ্ছি ওটা কিন্তু এখানে প্রিন্ট হবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ক্রপ রিজিয়ন। তো এটাকে কন্ট্রোল করা যায়, আমি এটাকে অফ করতে যাচ্ছি নাকি অন করতে যাচ্ছি। তো এটা এই ভিউতে, প্ল্যান ভিউতে আমি যখন কোনো কিছু সিলেকশন না করা অবস্থায় ব্ল্যাঙ্ক অবস্থায় থাকি তখন বাঁ দিকে প্রপার্টিজের মধ্যে এখানে এক্সটেন্ড গ্রুপের আন্ডারে ওখানে এখানে দেখেন ক্রপ ভিউ এবং ক্রপ রিজিয়ন ভিজিবল, এটা টিকমার্ক দোষ মানে অন করা আছে। এখন এটাকে আমি ভিউটাকে যদি ক্লোজ করে দিই তখন আলটিমেটলি ওই লাইনের বাইরের সব কিছু অবজেক্টগুলো সব শো করবে। আর যদি তাকে অ্যাক্টিভ করে দিই তখন যেগুলো কাটা পড়ছে ওগুলো হচ্ছে গিয়ে ওটা দেখা যাবে না।
আর ক্রপ রিজন ভিজিবল, এটাকে লাইন মানে রিজিওনাল লাইনটা এখানে বোঝাচ্ছে আমি এখানে লাইনটাকে দেখাতে চাই নাকি দেখাতে চাই না, তো এটাকে আমি অফ করে দিব। তো ওইটা আর দেখা যাবে না, ওই লাইনটা দেখা যাবে না। তো এই জিনিসটা শিটে সেট করলে পরে তখন ওইটা ওই অ্যাডভান্টেজটা এই ইস্যুটা লাগে, হ্যাঁ, এই একটা ইস্যু। তো ড্রয়িং করার সময় তো আমরা দেখবো যে এখানে আমাকে এটাকে ড্র করালে কীভাবে এটাকে ড্র করতে যাচ্ছি। তো ড্র করার পরে সাধারণত যেটা দেখা যায় যে এখানে আমাদেরকে বিভিন্নভাবে এই ফ্লোর লেভেল তৈরি করতে হয়। তো ফ্লোর লেভেল তৈরি করার জন্য আমাকে হচ্ছে কি এলিভেশনে যেতে হবে। তো প্ল্যানে থাকা অবস্থায় এখানে আমি যদি প্ল্যানে যাই, প্ল্যানে থাকা অবস্থায় আমি এখানে আমার কতগুলা ফ্লোর হবে আমি এখানে ড্র করতে পারবো না। আমাকে যে এলিভেশনে বা সেকশনে তো পরে আসে, আমাকে আগে এলিভেশনে যেতে হবে। তো আমি যদি এলিভেশনে যাই, ডান দিকে প্রতি ব্রাউজারের মধ্যে কোনো একটা ভিউকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে তখন এখানে দেখবো যে আমাকে এখানে ডিফল্ট হিসেবে দুইটা লেভেল শো করতেছে। হ্যাঁ, এখানে লেভেলের মধ্যে ব্লু কালার এই সার্কেল, এটাকে বলছে লেভেল হেড, এটাকে লেভেল হেড বলে, বাবল, লেভেল হেড বাবল। তো এইটা ব্লু কালারের মানে হচ্ছে গিয়ে ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে প্ল্যান ভিউ অ্যাসাইন হয়ে আছে। নর্মালি তাকে যদি আমি কপি করি, কন্ট্রোল কপি করি, তখন কপি করার পরে এটা কিন্তু এটা ব্ল্যাক কালার হয়ে থাকে। এটাকে মানে প্ল্যানে কনভার্ট করতে হয়, প্ল্যান ভিউতে কনভার্ট করতে হয়। আমি যদি কপি করি অথবা অ্যারে করি তখন এখানে ব্ল্যাক কালার শো করবে। ব্ল্যাক কালার শো করে, যদি এটা ব্লু হয়ে যায় তার মানে বুঝবো যে এটা কিন্তু ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে প্ল্যান ভিউতে কনভার্ট হয়ে গেছে। এখানে ভিউতে গেলে তখন প্ল্যান ভিউস দেন ফ্লোর প্ল্যান, যেই লেভেল নতুনভাবে তৈরি করলাম ওই লেভেলগুলো এখানে শো করে। তো আমি যদি ওকে দিই তখনই দেখবো যে এখানে আমার ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে ওটার একটা প্ল্যান ভিউ তৈরি হয়ে গেছে। আর নর্মালি এমনিতে এলিভেশনে গিয়ে ডিরেক্টলি লেভেল কমান্ড দিয়ে ডাবল এল অথবা আর্কিটেকচার, এখানে লেভেলের মধ্যে ক্লিক করে এটাকে যদি ড্র করি তখন এক্স্যাক্টলি লেভেল ড্র হচ্ছে প্লাস পাশাপাশি এখানে আমার ওই একসাথে ওই প্ল্যান ভিউ চলে আসতেছে। বাট অনেক সময় দেখা যায় যে আমার যদি এটাকে সাপোজ আপনার এখানে 20টা ফ্লোর আছে বা 30টা ফ্লোর আছে, হ্যাঁ, ইভেন 10টা বা 20টা 15টা থাকুক না কেন, এখানে ম্যানুয়ালি কমান্ড দিয়ে ড্র করতে করতে একটু সময় লেগে যায়। বেশি সময় লাগে না, বাট লাগে আর কি। তো এটা একটু অড লাগে। তো একসাথে আমি যদি অ্যারে কমান্ড দিই অথবা এই কপি করে নেই তখন খুব তাড়াতাড়ি এটাকে আমি অ্যাপ্লাই করতে পারবো। তো নর্মালি এটাকে অ্যারে সাধারণত মনে করেন যে আমি এটাকে অ্যারে করতে যাচ্ছি, এটাকে লাইনটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে এই যে উপরে অ্যারে কমান্ড দিলাম, শর্টকাট কি হচ্ছে AR। এখানে আমাকে সেকেন্ড এটাকে অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড অ্যাপ্লাই করে দিয়ে সেকেন্ডের ডাইমেনশনটা আসলে কী হবে, সাপোজ এখানে 10 ফিট দিলাম, 10 ফিট দিয়ে আলটিমেট কয়টা চাচ্ছি, তারপর 10টাতে সে 10টা লেভেল একসাথে তৈরি হয়ে গেল খুব তাড়াতাড়ি। এবং সেটা এটা ব্ল্যাক কালার হয়ে আছে। দেন এটা যেহেতু গ্রুপের আন্ডারে, তো গ্রুপগুলোকে আমি এখানে ভেঙে দিই, আনগ্রুপ করে দিই। তারপরে যে আমি এটাকে প্ল্যান ভিউজের মধ্যে যে তাকে যদি ফ্লোর প্ল্যান ক্লিক করলাম, যত সবগুলো লেভেল শো করতেছে, প্রথমটা সিলেক্ট করে শিফট ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করে দিলাম, দেন ওকে দিলাম। তো একসাথে দেখবো যে ওই লেভেলগুলো এখানে চলে আসছে, এই লেভেল এরিয়াগুলো। প্রবলেম এখানে লেভেল ইস্যুগুলো, এনিওয়ে ওই লেভেলগুলো হচ্ছে এটা যে এলিভেশন মার্ক, এলিভেশন 2, এটা দেখা যাচ্ছে না। এনিওয়ে
ওটা হচ্ছে সরাসরি আমার এখানে চলে আসছে। তো প্রত্যেকটা লেভেল পাশাপাশি সবগুলো আমি পেয়ে যাচ্ছি। আর এখানে এই বক্সের মধ্যে ব্লু কালার মানে হচ্ছে এই লেভেলগুলো শিটে যদি প্লেস করা থাকে তখন এখানে ব্লু মার্ক চলে আসে যে এই ভিউগুলো হচ্ছে আমার শিটে প্লেস হয়ে আছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে গিয়ে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে মানে প্রজেক্ট ব্রাউজার অর্গানাইজ করে দিছে এই 24 ভার্সনে। 23 ভার্সন, 22 ভার্সন, 21 ভার্সনগুলোতে ওই অর্গানাইজেশনটা থাকে না। বাই ডিফল্ট হিসেবে এই অবস্থা থাকে। আমি যদি নিউতে ক্লিক করি, আমি যদি ডিফল্টে যাই, এখানে ডিফল্টে যাওয়ার পরে এরকম একটা ভিউ থাকে। হ্যাঁ, 23 ভার্সন, 22, 21, 22 এরকম ভার্সন এরকম একটা ভিউ থাকে। তখন আমি যদি লেভেল ক্রিয়েট করি একটার পর একটা নিচে প্রত্যেকটা লেভেল তো চলে আসতে থাকে। বাট আমাকে যদি অর্গানাইজ করে কাজ করতে হয়, অর্গানাইজ বলতে বোঝাচ্ছে এটা একটু কোলাপস করি, কোলাপস অল। হ্যাঁ, ওকে। তো এখানে দেখেন আমি যদি ভিউজের মধ্যে ক্লিক করলাম, সে আমাকে বলে দেয় যে আর্কিটেকচারাল একটা মানে একটা গ্রুপ করা থাকে, তার আন্ডারে আরেকটা সাব গ্রুপ, এরকম একটা তার আন্ডারে আরেকটা গ্রুপ করা থাকে। হ্যাঁ, তো আর্কিটেকচারাল ড্রয়িংয়ের জন্য একটা সেকশন থাকে, কোঅর্ডিনেশনের জন্য একটা সেকশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বিং, এরকম বিভিন্ন ডিসিপ্লিন আলাদা আলাদা করে সেট করে দিছে। এবং আমি কিন্তু এটাকে নিজের মতো করে আরেকটা ডিসিপ্লিনও কিন্তু এখানে বা আরেকটা গ্রুপও আমি এখানে অ্যাড করতে পারবো পরে। এবং একটা আর্কিটেকচারাল গ্রুপের আন্ডারে ফ্লোর প্ল্যানগুলো আসলে কি কি থাকবে, তারপরে এখানে আমার সাইড প্ল্যানের এটা কি আসতেছে, তারপরে এখানে আমার সিলিং প্ল্যানগুলোর প্রত্যেকটা ফ্লোর প্ল্যানগুলো আসবে, তারপরে এলিভেশনগুলো আসবে, এরকম কোন কোন ড্রয়িং কোন ডিসিপ্লিনের আন্ডারে ওটা একটা সেট করা থাকে। এক্সট্রা যদি আমার লেভেল তৈরি হইলো বা কোনো এলিভেশন আমি রাইট বাটন ক্লিক করে তো ডুপ্লিকেট করে অ্যাপ্লাই করলাম, সেটাকেও কিন্তু আলাদাভাবে অন্য একটা ডিসিপ্লিনের আন্ডারে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, এখানে মনে করেন যে আমি একটা ডিসিপ্লিন রেডি করতে চাচ্ছি, ফ্লোর প্ল্যান, ফার্নিচার লেআউট, এখানে ফ্লোর প্ল্যান থাকবে এবং পাশে ব্র্যাকেটে আমি এখানে অ্যাপ্লাই করব ফার্নিচার লেআউট নামে এই প্রত্যেকটা লেভেল প্ল্যানগুলো দেখব। তো সেটা করার জন্য মনে করেন যে আমাকে এই প্রত্যেকটা লেভেলগুলোকে ভিউগুলোকে একটা ডুপ্লিকেট কপি বানিয়ে নিতে হবে। হ্যাঁ, তো আমি যদি এটাকে আমি দুইটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট ভিউ ডুপ্লিকেট করলাম, এটা একটা ডুপ্লিকেট ভিউ তৈরি হলো এবং লেভেল 2 একটা ডুপ্লিকেট ভিউ তৈরি হলো। তো এই দুইটা ভিউকে আলাদা একটা গ্রুপের আন্ডারে সেট করব। সো সেটা করার জন্য আমাকে আগে বুঝতে হবে যে এই যে প্ল্যান ভিউ আমি দেখতেছি, ভিউ হচ্ছে গিয়ে মানে র্যাভিটে ভিউকে আলাদা একটা ক্যাটাগরি হিসেবে ডিফাইন করা হয়েছে। তো ভিউ আন্ডারে আলটিমেটলি মনে করেন যে আমার একটা ভিউ ক্যাটাগরি বলা হয়েছে, তো তার আন্ডারে আলটিমেটলি কি কি অপশন থাকে। হ্যাঁ, ভিউটা আসলে কি ধরনের, কি টাইপের ভিউ হতে পারে, এটা কি প্ল্যান হিসেবে কাজ করতেছে নাকি যেটাকে বলা হচ্ছে ভিউ টাইপ, মানে টার্মটার নাম হচ্ছে ভিউ টাইপ। ভিউ এর টাইপটা আসলে কি হবে, প্ল্যান হবে নাকি এলিভেশন হবে নাকি সেকশন হবে নাকি ডিটেল ড্রয়িং হবে নাকি লিজেন্ড হবে নাকি এরকম কিছু শিট হবে। তো এরকম কি কি ধরনের টাইপ হইতে পারে ভিউ এর আন্ডারে, যেটাকে বলা হচ্ছে ভিউ টাইপ। আর প্রত্যেকটা ভিউকে আলাদা ডিসিপ্লিন আন্ডারে সেট করতে হয়। তো এখানে বাই ডিফল্ট হিসেবে ভিউ প্রপার্টিজের মধ্যে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে এখানে দেখেন ডিসিপ্লিন, এটা বাই ডিফল্ট হিসেবে এগুলো হচ্ছে আমার একটা বিল্ডিংয়ের ম্যাক্সিমাম আসলে কি কি ধরনের ডিসিপ্লিন থাকতে পারে ওটা এখানে দিয়ে দিছে। এটার বাইরে সাধারণত থাকে না ডিসিপ্লিন, এবং এক্সট্রা ডিসিপ্লিন এখানে অ্যাড করা যায় না। আমাকে এই ডিসিপ্লিনগুলোর মধ্যে রেখেই এখানে কাজ করতে হবে। তো যখন কোনো কিছু ভিউ তৈরি করব তখন আমাকে বলে দিতে হবে যে এই ভিউটা কোন ডিসিপ্লিন আন্ডারে রাখতে হবে। হ্যাঁ, রেখে নিয়ে দেন এখানে উপরের দিকে দেখেন এখানে আমার প্রপার্টিজ বলে, এটাকে প্রপার্টিজের মধ্যে এই সেকশনটাকে বলে হচ্ছে টাইপ সিলেক্টর। যখনই কোনো কিছু এলিমেন্ট আমি নতুন করে একটা টাইপ বানাবো, তো টাইপের আমি এখানে ডুপ্লিকেট করে আমাকে টাইপ বানাইতে হবে। তো প্রথমত আমি যদি ইয়াতে যাই, এটা থেকে সিলেক্ট করি ভিউকে,
সিলেক্ট করার পরে দেন আমি এডিটে যাব। এডিটে যেয়ে দেন আমার এখানে বাই ডিফল্ট হিসেবে কিছু সেট করা আছে, আর্কিটেকচারাল প্ল্যান, লাইটিং প্ল্যান, এগুলাকে বলা হচ্ছে ভিউ ফ্যামিলি টাইপ। এটাকে ভিউ ফ্যামিলি টাইপ হিসেবে ডিফাইন করা হয়েছে। তো এরকমভাবে সেমভাবে আমি ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এটাকে বলে দিলাম যে ফার্নিচার লেআউট। ফার্নিচার লেআউট দেন ওকে দিই। এরকম ফার্নিচারের একটা টাইপ আমি এখানে বানালাম, এটাকে ওকে দিলাম। তো এখানে যেটা হবে যে এখানে দেখেন আর্কিটেকচারাল গ্রুপের আন্ডারে আলাদাভাবে একটা সেকশন অ্যাড হয়ে গেছে, যেটাকে যে ফার্নিচার লেআউট, এবং সরাসরি যেটাকে ডুপ্লিকেট করলাম ওটা তার আন্ডারে চলে গেছে। এরকমভাবে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে সরাসরি আমি এখান থেকে ওই ফার্নিচার লেআউট আন্ডারে অ্যাপ্লাই করে দিলেই ওই গ্রুপের আন্ডারে সে চলে যাবে। এবং পাশাপাশি তাকে এখানে আমি চেক করে নিতে হবে যে এটা কোন ডিসিপ্লিনের আন্ডারে আছে, এটা কি আর্কিটেকচার থাকবে নাকি স্ট্রাকচারাল থাকবে নাকি মেকানিক্যালে থাকবে। হ্যাঁ, আমি যদি এটাকে এখন মনে করেন যে আমি এটা ডুপ্লিকেট করলাম, এখান থেকে এটা তাকে আমি ডুপ্লিকেট করে দিই, করে দিয়ে তাকে আমি এখানে ডিসিপ্লিন চেঞ্জ করে দিই। সেম ডিসিপ্লিন নিয়ে আসলে স্ট্রাকচারাল সেকশন আসলে কোন জায়গায় যাবে, তো আমি স্ট্রাকচারাল ডিসিপ্লিনের মধ্যে যাই। তখন এখানে দেখি যে ওই ফ্লোর প্ল্যান ফার্নিচার লেআউটেরই স্ট্রাকচারাল সেকশন একটা আলাদা তৈরি হয়ে গেছে। তো এই ডিসিপ্লিন হিসেবে প্রত্যেকটা গ্রাফিক্যাল ইস্যুগুলো কিন্তু আলাদা থাকে। হ্যাঁ, এখানে মনে করেন যে আপনি যদি একটা এলিভেশনে যান, তো ফ্লোর প্ল্যান হচ্ছে গিয়ে আলাদা একটা ভিউ টাইপ। ফ্লোর প্ল্যান এখানে মানে প্ল্যানের আবার ধরন থাকে। আমি একটা বিল্ডিংয়ের মধ্যে একটা ফ্লোর টু সিলিং পর্যন্ত আলটিমেটলি কি কি ধরনের প্ল্যান হইতে পারে, একটা আমি যদি এলিভেশনে যাই, এখানে এলিভেশন এলিভেশনে যাই, এলিভেশনে ক্লিক করলাম। তো এলিভেশনের মধ্যে এখানে এই ফ্লোর টু ফ্লোর এই পর্যন্ত আলটিমেটলি আমি কয় ধরনের প্ল্যান দেখতে পারি। নর্মালি যে প্ল্যানটা ওপেন করি এরকম একটা রেঞ্জে প্ল্যানটা কাটা পড়ে, এই অবস্থায় তাকে আমি দেখতেছি, তখন এটাকে ফ্লোর প্ল্যান বলতেছি। তারপরে আবার উপরের দিকে যদি আসি, এটাকে আমি সিলিং প্ল্যান, রিফ্লেক্টেড সিলিং প্ল্যান হিসেবে এডিট করতেছি, মানে এটারই একটা রিফ্লেকশন উপরের দিকে পড়তেছে, তখন ওটা প্ল্যান হিসেবে আমি এডিট করতেছি। তারপরে আবার তারই একটা অপশন হচ্ছে, আরেকটা অপশন স্ট্রাকচারাল প্ল্যান, এরকম একটা জায়গায় কাটা পড়ে। একই রকমভাবে এই প্ল্যান আসলে কী কী ধরনের হতে পারে, আমি ভিউতে যে প্ল্যান ভিউজ, এখানে দেখেন ফ্লোর প্ল্যান, এই যে ফ্লোর প্ল্যান, রিফ্লেক্টেড সিলিং প্ল্যান, স্ট্রাকচারাল প্ল্যান, প্ল্যান রিজিয়ন, এরিয়া প্ল্যান, এখানে আসলে ম্যাক্সিমাম আমরা 5 ধরনের প্ল্যান টাইপ তৈরি করতে পারবো। হ্যাঁ, তো এই বিভিন্নভাবে প্রত্যেকটা প্ল্যানের এই কন্ট্রোলিং প্রসেসটা আলাদা আলাদাভাবে কাজ করে। তো এই হচ্ছে আমার প্রজেক্ট ব্রাউজার, এবং একই রকমভাবে এখানে আমার লিজেন্ড ড্রয়িংয়ের মধ্যে আমি লিজেন্ড তৈরি করতে যাচ্ছি, শিডিউল তৈরি করতে যাচ্ছি, শিট তৈরি করতে যাচ্ছি, সব ফ্যামিলি রিচেক করতে হচ্ছে, সব কিছুই কিন্তু এখানে আমাকে এই প্রজেক্ট ব্রাউজারের মধ্যে আসতে হয়। হ্যাঁ, প্রজেক্টের মধ্যে এসে তখন এগুলোকে আমাকে এই ভিউগুলা বা প্ল্যান ভিউ সেকশন এলিভেশন তৈরি করতে গেলে এখানে আমাকে তৈরি করতে হবে। প্রত্যেকটা ভিউকে কিন্তু এখানে ওই যে ভিজিবিলিটির ব্যাপারগুলো নিয়ে কথা বললাম, ভিজিবিলিটি গ্রাফিক্স, প্রত্যেকটা ভিউকে আলাদা করে গ্রাফিক্সগুলোকে আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, কোনোটা ভিউয়ের সাথে কিন্তু কোনোটার গ্রাফিক্স আমি একসাথে একই রকম একসাথে অ্যাপ্লাই করা যায়, ওটা অন্য একটা প্রসেস, ভিউ টেমপ্লেট বলে। আলাদা করে কন্ট্রোল করা যায়, আমি আলাদা করে ভিউগুলোকে এখানে কন্ট্রোল করতে পারি। যে এখানে একটা ওয়াল ড্র করলাম লেভেল 3-তে, দেন একই রকম লেভেল 3-এর একটা ভিউ আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে নিয়ে এখানের গ্রাফিক্সটাকে যদি আমি বললাম যে এটাকে আমি গ্রিন কালার করব, লেভেল 3 কপি 1, দেন আরেকটা লেভেল 3-তে গেলাম, এখানে আমি এটাকে রেড কালার করব, সেটাকেও আমি কন্ট্রোল করতে পারবো। এখন এমন একটা সিচুয়েশন আসবে যে একটা ফ্লোরেরই আপনার বা মাল্টিপল 10টা ফ্লোরেরই আপনার ফার্নিচার লেআউট আছে বা ওয়াল লেআউট আছে, ওই ওয়াল লেআউটের গ্রাফিকগুলো একসাথে গ্রাফিক্সটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ভিউ টেমপ্লেট তৈরি করতে হয়।
এখানে ভিউ টেমপ্লেট তৈরি করলে যেটা হবে যে সাপোজ আপনি এখানে সে আমরা যে ফার্নিচার লেআউটের আন্ডারে দুইটা ফ্লোর প্ল্যান অ্যাপ্লাই করলাম, এইগুলাকে আমি একটা ভিউ টেমপ্লেটের মাধ্যমে অ্যাপ্লাই করতে যাচ্ছি। এখানে সরাসরি ভিউতে গেলে এই ভিউ টেমপ্লেট, ম্যানেজ ভিউ টেমপ্লেট, সো কোন একটা টেমপ্লেটকে সিলেক্ট করে এটাকে ডুপ্লিকেট করি। সো এখানে লিখলাম ফার্নিচার লেআউট, ফার্নিচার ফার্নিচার লিখলাম, ওকে দিলাম। তো তার একটা টেমপ্লেট রেডি হয়ে গেল। তার আন্ডারে এখানে কিছু প্যারামিটার থাকে, প্যারামিটার নাম থাকে, ওটা এগুলো হচ্ছে ভ্যালু। হ্যাঁ, এখানে কোনটা ইনক্লুডেড থাকবে কোনটা ইনক্লুডেড থাকবে না তা আমি এখানে বলে দিতে পারি। হ্যাঁ, এখানে বলে দিতে হয়। তো এখানে আমি যদি ওভাররাইড মডেল ভিজিবিলিটি গ্রাফিক্স এটি অন করে দিই, অন করে এখানে সেম ওই যে ভিজিবিলিটি গ্রাফিক্সের ডায়ালগ বক্সে চলে আসলো, তাই সেখানে যে আমি তাকে সাপোজ বললাম যে এখানে ওয়াল, যে কোনো একটা ওয়াল ক্যাটাগরির গ্রাফিক্সটাকে চেঞ্জ করে দিই। সে এটাকে কাট লাইনে এখানে অ্যাপ্লাই করে দিলাম সলিড, এখানে দিয়ে দিলাম অরেঞ্জ, লাইন ওয়েট দিয়ে দিলাম 7, ওকে, এটিকে অ্যাপ্লাই করে দিলাম, ওকে দিলাম, এখানে ওকে দিই। ওকে দেওয়ার পরে এইটার টেমপ্লেট আমার রেডি। তখন এই ফার্নিচার লেআউটের দুইটাকে একসাথে সিলেকশন করে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে ভিউ টেমপ্লেট এখানে ক্লিক করে আমি যদি ফার্নিচার লেআউটকে অ্যাপ্লাই করে দিই, এখানে অ্যাপ্লাই করে দিলাম, তখন এখানে দেখেন ফার্নিচার লেআউট, ওকে, এখানে দেখেন এই যে ওয়ালটা এখানে শো করতেছে, এটাকে ডাবল প্ল্যানটাকে ওপেন করলাম। তো এই প্ল্যানেও আমার এটাকে অন করি, দুইটা প্ল্যানের গ্রাফিক্সের ওয়ালগুলো একসাথে অ্যাপ্লাই হয়ে গেছে, গ্রাফিক্সটা আমার একসাথে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই প্রত্যেকটা ভিউতে যে আমি যদি ভিজিবিলিটি গ্রাফিক্সটাকে অন করি, ধরে ধরে নিয়ে কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে না। আমি যদি সরাসরি টেমপ্লেটের মধ্যে ওপেন করি, ওপেন করে যে ভিউ টেমপ্লেটটাকে ওপেন করে দিই, এখান থেকে যদি চেঞ্জ করে দিই কোনো কিছু, গ্রাফিক্সের কালারটাকে একটা কিছুকে চেঞ্জ করে দিলাম, তো সবগুলার ওই লেআউটের প্ল্যানের গ্রাফিক্সটা একসাথে চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে গেছে, আরেকটা লেভেলে গ্রাফিক্স একসাথে চেঞ্জ হয়ে গেছে। তো এটা মাল্টিপল ভিউয়ের গ্রাফিক্স একসাথে চেঞ্জ করতে গেলে আমাকে যে ভিউ টেমপ্লেট রেডি করে রাখতে হয়, ওটা চেঞ্জ করলে পরে ওটা আমরা একসাথে অ্যাপ্লাই করতে পারবো। তো এই যে ফিল্ডটা রেডি করতেছি, ভিউ টেমপ্লেট রেডি করতেছি, তারপরে আমার এখানে ভিউগুলোকে আমি প্রজেক্ট ব্রাউজারের ভিউগুলোকে বিভিন্ন লেভেলেরগুলোকে রেডি করে রাখতেছি, সেটিংসগুলোকে রেডি করতেছি। তো এই টোটাল জিনিসটা যখন আমার একটা প্রজেক্ট করে অ্যাপ্লাই হয়ে যাবে, তখন কিন্তু সেকেন্ড প্রজেক্টে কিন্তু আমার এটাকে আবার দ্বিতীয়বার তৈরি করতে হবে না। মানে যদি মেজর জিনিসগুলো তৈরি হয়ে যায়, ডিফারেন্ট কিছু অ্যাড করতে চাইলে ওটা এক্সট্রা অ্যাড হয়ে যায়। হ্যাঁ, তো মেজর জিনিসটা তৈরি হয়ে যায়, বারবার আমাকে টেমপ্লেট রেডি করতে হচ্ছে না, গ্রাফিক্সটাকে রেডি করতে হচ্ছে না। তো সেকেন্ড প্রজেক্টে যখন আমি আবার অ্যাপ্লাই করবো, তখন ইজিলি ওটাকে আবার রিরান করতে হবে, সময়টা কমে আসবে। তখন এটাকে একটা টেমপ্লেট হিসেবে আমি এটাকে ইউজ করতে পারবো। হ্যাঁ, এখানে যেমন আমরা যখন এটাকে ফাইলটাকে ওপেন করি, নতুন একটা ফাইল অ্যাজ এ টেমপ্লেট হিসেবে ওপেন করতেছি, এই যে নিউতে ক্লিক করে এখানে সরাসরি যেমন ইম্পিরিয়াল মাল্টি ডিসিপ্লিন, ম্যাট্রিক মাল্টি ডিসিপ্লিন, এগুলো একটা টেমপ্লেট। এটা ওই এরকমভাবেই সেট আপ রেডি করে তখন একটা টেমপ্লেটে অ্যাপ্লাই করা হয়েছে, তখন এটা একটা টেমপ্লেট হিসেবে আমি ইউজ করতেছি। তো এরকমভাবে আমিও একটা এরকম টেমপ্লেট রেডি করে ইউজ করা হয়েছে। গ্রাফিক্সটা চেঞ্জ করলাম, বিভিন্ন ধরনের ফার্নিচার রেডি করে একটা ফাইলে লোড দেওয়া হয়েছে, লোড দেওয়ার পর ওটাকে একটা টেমপ্লেট হিসেবে রেডি করা হয়েছে। তারপরে কি আমি যখনই কোনো নতুন প্রজেক্ট আসে তো করি, অ্যাপ্লাই কাজ শুরু করি, তখন ওটাকে ওপেন করে দিয়ে সিলেক্ট করলাম, ওকে দিলাম, ওইটা সরাসরি ওপেন হওয়ার পরে আমি ইজিলি ওয়াল প্লেস করা, কলাম প্লেস করা, ফার্নিচার প্লেস করা, ইজি গ্রাফিক্সটা তো আগে থেকে রেডি করা, তখন ইজিলি ওখানে আমি এটাকে পেয়ে সব কিছু এটা পেয়ে থাকি। হ্যাঁ, তো সময়টা আসলে তাড়াতাড়ি কমে যায়, আবার নতুন করে অ্যাপ্লাই করতে হচ্ছে না। তো এই জিনিসটা যখন রেডি হয়ে যায়, তখন এটাকে টেমপ্লেট করার ওয়ে হচ্ছে ফাইলে যে এখানে সেভ অ্যাজ, এই যে টেমপ্লেটের মধ্যে ক্লিক করে তাকে একটা নেম অ্যাপ্লাই করতে হবে। টেমপ্লেটের এক্সটেনশন ফরম্যাট হচ্ছে আরটিই। ফাইলটা কোন একটা জায়গায় নাম দিয়ে সেভ করলাম, সেভ করার পরে আমি যদি ডেস্কটপে সেভ করি আরটি অপশন দিয়ে, অপশনসে যে এটাকে ব্যাকআপ থেকে প্রিন্ট একটা করে দিই। সো
সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই যে ফাইলটা একটা জায়গায় আরটি টেমপ্লেট ফাইল রেডি হয়ে গেল। তো এটাকে আসলে আমি এই পজিশনে আনবো কীভাবে? এখানে এই পজিশনে, এখানে এরকম সবসময় আমি এটাকে এই পজিশনে আনবো কীভাবে? এটা এখানে আনার প্রসেস হচ্ছে গিয়ে, মনে করেন যে আপনার এই টেমপ্লেট যে ফাইলটা আছে, এই যে টেমপ্লেট ফাইলটা, এটাকে আমি কপি করে রাখি আগে থেকে। এটাকে আমি কপি করে রাখলাম। তো ফাইলে গেলাম, এখানে প্রথমত এই ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে দেন অপশনসে এসে দেন এখানে ফাইল লোকেশনে এসে তখন এখানে আপনাকে নতুন টেমপ্লেটের নাম দিতে হবে। এটা আসলে কি নাম এইভাবে ইউজ করতে যাচ্ছি। তো এই টেমপ্লেট ফাইলটাকে সিলেক্ট করলাম, ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর এখানে চলে আসছে একই রকমভাবে। আচ্ছা, এখানে যেটা করতে হবে, এটা তো ডেস্কটপের, আমি যে কোনো একটা ফোল্ডারে তাকে দেখা দিতে পারি যে আমার টেমপ্লেট ফাইলটা আসলে কোথায় আছে। হ্যাঁ, আমি সরাসরি ফাইলেও দিতে পারি, র্যাবিটে যে সি ড্রাইভে সেভ করা থাকে ওখানেও দিতে পারি, অথবা অন্য কোনো ফোল্ডারে এখানে দেখা দিতে পারি। সাপোজ আমি ডেস্কটপে দেখাই দিলাম, এখানে অ্যাপ্লাই করলাম, এটাকে ওকে দেই। ওকে দেওয়ার পরে এখন আবার যদি সরাসরি আবার আগের জায়গায় আসি, নিউতে ক্লিক করলাম, তখন দেখবো যে এখানে আমার ওই প্রজেক্ট 1 টেমপ্লেটটা, ওই নেমটা এখানে শো করতেছে। তখন ডিরেক্টলি এটাকে ক্লিক করে আমি টেমপ্লেটটা ওপেন করতে পারবো। তো খুব ইজিভাবে প্রথম দিকে যখন প্রজেক্টে আমরা কাজ করব তখন একটু সময় লাগবে রেডি করতে, তারপরে ধাপে যে ওটা খুব তাড়াতাড়ি এগুলোকে আমি সরাসরি অ্যাপ্লাই করা শুরু করতে পারবো। সো মোটামুটি এই হচ্ছে বিষয়। এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে করতে পারি। শুভ ভাই, আমি একটু বলি। আমি শুনলাম, দেখলাম আপনার প্রেজেন্টেশনটা। শুভ ভাই, আমরা বেসিক্যালি এই এই ওয়ার্কশপ গুলোতে, মানে আপনার এই ওয়ার্কশপটাতে 7 দিনের ওয়ার্কশপে মানে মানে কতটুকু কি আমরা মানে লার্ন করতে পারবো একটু যদি বলতেন, এই যে এখানে আপনার শিডিউলে একটা। আচ্ছা, এখানে সাধারণত আপনার যেটা আছে, হুম হুম আমরা তো এই আজকে বিষয়ে এটার ইন্টারফেস সম্পর্কে দেখলাম, হুম, যে শেষ বুঝলাম এক এটাতে নাম্বারটা, আমরা হ্যাঁ। একটা ইউজ করলাম যেটা কিভাবে ইউজ করবো। তো সেকেন্ড ডেতে আমরা আসলে একটা প্ল্যান আনবো। আমি জাস্ট একটা সেটাই সেটাই। অটোক্যাডের একটা প্ল্যান নিয়ে আসবো, জাস্ট ক্লাসের সুবিধার জন্য। ওখানে ওয়াল হুম কিভাবে প্লেস করতে হয়, ডোর উইন্ডো কিভাবে প্লেস করতে হয়, ফ্লোর কিভাবে ড্র করবো, এর একটা সেকশন থাকবে। ডোর উইন্ডো হুম একটা ছোট একটা আপনার ফ্যামিলি ক্রিয়েট করবো, ফ্যামিলি ডোর উইন্ডোর ইস্যু নিয়ে এটা কীভাবে হুম সেট করতে হয় ওটা নিয়ে কথা বলবো। তারপরে থার্ড ডেতে এটার অ্যানোটেশন, ডাইমেনশন, টেক্সট হুম ট্যাগ, এগুলো ম্যানেজিং ভিউ কিভাবে অ্যাপ্লাই করতে হয়, রাইট কিভাবে রাইট ইউজ রাইট। করতে হবে। দেন তারপরে আচ্ছা। সেকশনে একটু ডিটেলে ফ্যামিলিগুলো কিভাবে আমরা ডিটেল ড্রয়িং করে এখানে অ্যাপ্লাই করব, ওটার কয়েকটা এক্সাম্পল আমরা দেখব। 5 নাম্বার হুম ডেতে আমরা হচ্ছে গিয়ে ওই অটোক্যাডের ফাইল বা আমরা এই কোলাবোরেশন কিভাবে কাজ করতে হয়, যে এখানে হুম আপনার আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, মেকানিক্যাল কিভাবে কাজ করা লাগে, অটোক্যাডের ফাইল লিঙ্ক করে কাজ করতে হবে, ওটা নিয়ে কথা বলবো। এরপরে সেকশন আসবে স্ট্রাকচারাল, মেকানিক্যাল, এমইপি এর কাজগুলো কিভাবে করবো। হ্যাঁ, দেন যে হুম আমরা একটা একটু অ্যাডভান্স লেভেলে অ্যাপ্লাই করবো, যে একটু অ্যাডাপটিভ ফ্যামিলি এবং প্লাস যে ডায়নামোটা কিভাবে এখানে আমরা ইউজ করতে পারি, ওটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি বুঝতে পেরেছি এই জিনিসটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখানে কি যে ভাই, আমরা কি এটা রেকর্ডেড ভার্সনটা পাবো? মানে ধর যদি আমি প্র্যাকটিস করতে চাই তাহলে তো আমার একটু রেকর্ডেড ভার্সনটাও দরকার ছিল, মানে এই ওয়ার্কশপটার। আচ্ছা, হ্যাঁ, আমি এটা দিয়ে রাখবো। এটা হচ্ছে আপনার ইউটিউবে, আমাদের ইউটিউব চ্যানেলে আমি লোড করে দিব, তো ওইখানেও পাবেন। তো আপনাদের ইমেল তো আছেই, ইমেলে আমি এটা পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ ভাইয়া। শুভ্র ভাইয়া, আমি জি আরেকটু বিষয় একটু জানতে চাচ্ছিলাম। আপনি, আমার যতদূর মনে হয় আপনি রেভিট অনেক আগে থেকেই প্র্যাকটিস করে হ্যাঁ হ্যাঁ যাচ্ছেন। হ্যাঁ, অনেক আগে আপনি থেকেই করছি। আপনার মানে আপনি যদি আমাদেরকে কিছু বলতেন যে বর্তমান প্রেক্ষাপটে আসলে রেভিটের প্রয়োজনীয়তা, এবং আপনি মানে কোন পর্যায়ে এখন রেভিটের কাজ করছেন আসলে। মানে আমরা যে অফিসগুলোতে কাজ করে এসেছি, যেমন আমি আগে মরফোসিসে ছিলাম, এখন আছি পর্সোনাসতে। এখন
ও মরফোসিস যখন ছিল তখন কিন্তু অটোকেটেই সবকিছু করতে হতো আমাদের। একটা আচ্ছা জিনিস যদি আমার মডিফিকেশন হতো সেই ধরনের সবকিছু একবারে শুরু থেকে করতে হতো, এমন একটা অবস্থা। আচ্ছা। আহ, এখন এটা যেহেতু বিম যেহেতু আমাদের অ্যাডভান্স লেভেলের, আসলে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কত দূর এগিয়েছে আসলে, মানে আমরা এর ফিউচারটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। বেসিক্যালি এইটা আপনার হচ্ছে গিয়ে একটা বিষয় কি, অটোক্যাডে তো আমরা ড্রয়িং করি, ড্রয়িং হুম করে হুম আসলে এই আমাদেরকে ওয়ার্কিং ড্রয়িং রেডি করতে হয়। হুম তো হুম হুম ওয়ার্কিং ড্রয়িং এর অনেক জায়গায় যেটা হয় যে কিছু কিছু আমাদের ড্রাফটম্যানরা কি করে, কিছু কিছু হুম হুম ওই ড্রয়িং এর সেট আপ রেডি করে রাখে। হ্যাঁ, হুম হুম হুম, ওই ড্রয়িং এর জি সেট জি। আপ রেডি করে রেখে তখন সাথে সাথে যখন কোনো প্রজেক্ট আসে আমার ওইটার মধ্যে আমি ইনপুট দিয়ে দিই। কিন্তু এখানে আমাকে থ্রি ডাইমেনশনালি কিন্তু চিন্তা করতে হচ্ছে যে এটা আসলে থ্রি ডিটা কি হবে। আচ্ছা। মনে করেন যে আপনি এখানে একটা উইন্ডোতে আমি ডিটেলটা এই ডিটেল দেখতেছি, এটাকে আচ্ছা। যদি আমি এখানে থ্রি ডি সরাসরি দেখতে চাই, এখানে আমার অলরেডি কিন্তু থ্রি ডি রেডি করা আছে। হ্যাঁ, এখানে আচ্ছা, এটা আসুক। হুম, তো আমি কোনো কিছু সেকশন করব, সেকশন করলে তাকে আমি ইজিলি সেকশন ইস্যুগুলো পেয়ে যাচ্ছি। এখানে কোনো একটা ড্রয়িং যদি আমি দেখি, ড্রয়িংটার সাথে সাথে আমার সেকশনটাও পেয়ে যাচ্ছে, এখানে সেকশন কোনো একটা সেকশন পেয়ে যাচ্ছি। প্লাস কয়েকটা জিনিস যে আমাকে এখানে অ্যাডজাস্ট করতে হয় সেকশন যদি করি, এখানে আমি এটা সেকশন করলে তাকে আমি ইজিলি ওই সেকশনটা পেয়ে যাচ্ছি। কয়েকটা জিনিস হচ্ছে আমাকে অ্যাডজাস্ট করে নিতে হয়, যে এই ধরনের অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, যে এই জিনিসগুলো হচ্ছে আমাকে সেট আপ রেডি করা আছে এখানে। আমার এগুলো টোটালি হচ্ছে টু ডি, হ্যাঁ টু ডি, বাট হুম, হুম, থ্রি ডি হিসেবে অ্যাপ্লাই করা যায়, বাট ওটা অন্য প্রসেস। তো এগুলো রেডি করা থাকে, পাশাপাশি এগুলো কিন্তু আমার এস্টিমেশন হয়ে যাচ্ছে একসাথে। অটোকেটে কিন্তু ওই জন্য এস্টিমেশন হচ্ছে না, কিন্তু আচ্ছা। আমার ওই ডাটাগুলো কিন্তু কালেক্ট হচ্ছে না। এগুলো কিন্তু আমি আলাদাভাবে যে একটা জায়গায় ডাটাগুলোকে স্টোর করার বিষয়, স্টোর হচ্ছে না, আমাকে আলাদাভাবে অটোকেটে করতে গেলে ওই এক্সেলে যে ওটাকে আবার লিখতে হচ্ছে, ওখানে ট্রান্সফার করতে হচ্ছে, একটা বিষয় মানে আমাকে ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এই যে অটোমেশন প্রসেস, আপনি যখনই কোনো কোনো কিছু ফ্লোর কোনো কিছু অ্যাপ্লাই করতেছেন, তার নিজস্ব কিন্তু এখানে প্যারামিটার আছে, ওগুলো কিন্তু আপনার প্রজেক্টের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু আপনার কোনো কিছু আহ, আহ, ছড়া যাচ্ছে না, কোনো কিছু এলোমেলোভাবে সেট হচ্ছে না, একটা জিনিস সাজানো অবস্থায় সেট করা আছে। এটাকে কিন্তু পরবর্তীতে এই ডেটাগুলো হচ্ছে আপনার যখন অন্য কোনো মাধ্যমে ট্রান্সফার হবে, তো অন্য কোনো সফটওয়্যারে কিন্তু এই ডাটাগুলোকে রিড করে আপনার প্রজেক্টটা কিন্তু অন্য সফটওয়্যারে রিড করতে পারবে। তো এটাই হচ্ছে হুম, বিমের একটা সুবিধা, বিলিং জি ইনফরমেশন মডেলিং একটা সুবিধা। যে মনে করে যে একটু আগে প্রথম থেকে বলছিলাম যে আইএফসি ফাইল, আপনি যখন এই প্রজেক্টটা অন্য কোনো ডিসিপ্লিনের বা আপনি ক্লায়েন্টকে দেখাতে যাচ্ছেন, বা আপনি অন্য একটা কন্ডাক্টরকে দেখাতে যাচ্ছেন, তার কাছে তো র্যাবিট নাই, তার কাছে তো এখানে অন্য কোনো যে সফটওয়্যার কাজ নাই, কিন্তু জি জি। সে কিন্তু বিম রিলেটেড অন্য একটা সফটওয়্যার ইউজ করতে পারে, যেটা সে মোবাইলে দেখতে পারবে বা তার ল্যাপটপে আছে। সে চাচ্ছে যে সে বলে বসবে যে ভাই আপনার প্রজেক্টটা আমি দেখব, আমাকে এই ফরম্যাটে কনভার্ট করে দেন। সে ইন্টারন্যাশনাল একটা এই বিমের একটা কনভারসেশন ফাইল হচ্ছে গিয়ে আইএফসি ফরম্যাট। তো যখন আপনি আইএফসি ফরম্যাটে কনভার্ট করবেন, তখনই সে এই ডাটাগুলোকে রিড করতে পারবে সরাসরি। এই হচ্ছে আপনার বিমের সুবিধা। হ্যাঁ, দেখে তখন সে এটাকে কমিউনিকেট করতে পারবে। আচ্ছা। আহ, শুরু ভাই, এটা কি ফরম্যাটটা কি বললেন? এটা কি অ্যাপস অ্যাপস টাইপের ফোনে? না না না, এটা আপনার হচ্ছে গিয়ে আইএফসি ফরম্যাট, যেটাকে যেটাকে বলে হচ্ছে আপনার এই ফাইলে গিয়ে, এটা এখনো এই এই ফাইলে যে এখানে আমরা যে এক্সপোর্টে যাই, আইএফসি ফরম্যাট বলে এটাকে। হ্যাঁ, ও আইএফসি আচ্ছা। ফরম্যাটে যদি অ্যাপ্লাই হয়, মানে এটাকে যদি কনভার্ট হয়, তখন কিন্তু অন্য এই বিম সফটওয়্যার যেগুলো থাকে, বিম সফটওয়্যার অনেকগুলো আছে এখানে। আপনার মনে করেন যে সলিব্রি আছে, তারপরে এই ধরনের অনেক ধরনের সফটওয়্যার আছে। ওই এই আইএফসি ফরম্যাটে কনভার্ট করার পর আপনি চাইলে এই ফাইলটাকে আর্কিকেডে ফাইলটাকে ওপেন করতে পারবেন, আর্কিকেডের ফাইল ওপেন আচ্ছা করে নিয়ে দেন এখানে ডাটাগুলো সবগুলো শো করবে, এরকম একটা বিষয়। এবং আচ্ছা আচ্ছা, বুঝতে পাশাপাশি পেরেছি। এখানে আরো কিছু ইস্যু থাকে, যেমন আপনার একসাথে বাঞ্চ অফ এলিমেন্ট আপনি এক্সেলে কনভার্ট করা, এক্সেল ডাটা থেকে র্যাপিডে নিয়ে আসা, এরকম অটোমেশন প্রসেস থাকে যে হুম,
ইন্ডাস্ট্রিয়ালাইজডের ক্যারেক্টার কি, যে একটা প্রোডাক্ট আমার একসাথে জেনারেট হচ্ছে, ওই কনসেপ্টটা কিন্তু এখানে আমার হুম হুম, অটোমেশন প্রসেস। ওই একসাথে কিন্তু জিনিসগুলো বাঞ্চ অফ বুঝতে অনেকগুলো পেরেছি। ডাটা একসাথে সেট করা, ওখান থেকে বের হয়ে আসা, ওটা আমরা দেখবো যে নেক্সট ইয়ারগুলোতে ডায়নামোর যখন ইস্যুগুলো আসবে তখন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো যে কীভাবে এটা কাজ করতেছে। তো এই ধরনের হুম, হুম। অটোমেশন প্রসেসগুলো এই বিম সফটওয়্যারের মাধ্যমে এটাকে অ্যাপ্লাই করা যায়। উম, জি, শুরু ভাই আমি বুঝতে পেরেছি। আমি মোটামুটি বিমের ইম্পর্টেন্স সম্পর্কে আমার কিছুটা আইডিয়া আছে। গ্লোবালি আমি একটু আহ, দেখি আসলে যে বিমের ইম্পর্টেন্স গুলো কি, দেখি যে বেশ ভালোই ইম্পর্টেন্স, এবং বাংলাদেশেও কিছু কিছু খুব অল্প পরিসরে যত সম্ভব কাজ হচ্ছে। আচ্ছা। আমি যতদূর জানি বাংলা এই আপনার ব্র্যাক ইউনিভার্সিটি যেটা মেরুলবাটার যেটা নতুন ক্যাম্পাস হয়েছে, সেটা যত সম্ভব এই বিম সফটওয়্যার ইউজ করেছিল ওরা। আচ্ছা আচ্ছা। আমি প্রেজেন্টেশন দেখেছিলাম তো। আর খুব একটা দেখা যায় না যে মনে হয় কাজ করছে অনেকে, যেমন আপনি কাজ করছেন। হ্যাঁ। খুব বেশি যে এই যে বিম যে শিখবো শিখবো আসলে অনলাইন সোর্স ছাড়া, যে মানে শেখানোর ওই প্ল্যাটফর্ম গুলো কিন্তু বাংলাদেশে খুব কম। আমার একটু জানার ছিল আপনার কাছে যে আসলে আপনি কিভাবে মানে প্র্যাকটিক্যালি এই বিমটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন, বা বাংলাদেশে আর কারা কারা এই বিমের উপরে কাজ করছে, মানে সরাসরি বিল্ডিং এ একবারে এগুলো ইমপ্লিমেন্টেশন করছে কিভাবে আসলে। এখন আসলে ওইটা বর্তমানে যে ফুল বিম বিম প্রসেস বাংলাদেশে, ওটা মনে হয় না এখন পর্যন্ত কেউ অ্যাপ্লাই করছে। বাট হুম হুম কারণ এখানে একটা বিষয় অনেকে আমার কোশ্চেন চলে আসে যে ভাই আমি এই বিল্ডিংটা মানে আমি প্রজেক্টটা বিমে শুরু করব, বিমে শুরু করতে গেলে তো আমি যার সাথে কাজ করতেছি তো তাদেরও হুম, তো জানা থাকতে হবে। এখন আমার একটা রাইট কোশ্চেন রাইট। আছে আপনাদের উপর, কোশ্চেনটা হচ্ছে গিয়ে এখন বাইরের কান্ট্রিতে তো এটা শুরু করতেছে, এটা আপনার কিন্তু বাইরের কান্ট্রিতেও কিন্তু নতুন, তারা কিন্তু হুম এটা ইমপ্লিমেন্টেশন করতেছে। এখন আপনি হুম, যদি হুম, এটা শুরু না করেন, এটা কিন্তু জি আলটিমেটলি একটা পর্যায়ে কেউ বুঝতে পারবে না যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। এখন কেউ না কোনো কোম্পানি শুরু না করলে এটার অন্যান্য যেই তার হ্যান্ডসগুলো আছে তারাও কিন্তু বুঝতে পারবে না। তো কেউ না কারো না কারো একটা শুরু করতে হবে। হ্যাঁ, শুরু করলে পরে তখন এটার প্রয়োজনীয়তা বুঝতে পারবে যে হ্যাঁ এটা এভাবে অ্যাপ্লাই হয়। আপনি কোনো কিছু যখন এটা, আমরা একটা প্রোডাক্ট কি করি, একটা প্রোডাক্ট কিনতে যাই, প্রোডাক্ট কিনতে গেলে তার একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। তো জি জি জি। নেক্সট টাইম যখন আমার একটা প্রোডাক্টের প্রবলেম হচ্ছে, আমি তাকে কিভাবে বুঝাবো যে আমার এই বিল্ডিং এর কোন একটা ফ্লোরে, যে কোনো একটা ফ্ল্যাটের একটা বিল্ডিং এর এলিমেন্ট প্রবলেম হচ্ছে, এটা বোঝানোর উপায় কি? মানে আমি তো বলবো না, আমাকে তো প্রমাণস্বরূপ হুম তাকে হুম, বুঝাই দিতে হবে যে সে একটা ডকুমেন্টেশনের মাধ্যমে তাকে বলে দিতে হবে, যে এখানে হচ্ছে জি আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে বলে দিতে হবে যে এই ইস্যুগুলো হচ্ছে আপনার লাগবে, এটা হচ্ছে আপনার প্রবলেম হচ্ছে, এটা আমি আবার রিইউজ করতে যাচ্ছি। আর এই র্যাবিটের একটা সুবিধা হচ্ছে কি আপনার যখনই কোনো কিছু এলিমেন্ট যখন এখানে প্লেস হয়, এটা আপনার একটা আইডেন্টিফিকেশন নাম্বার দেয় যেটাকে বলেছে আইডি। হ্যাঁ, এটা সাধারণত জি জি দেখা জি। যায় আপনি যে ম্যানেজে গেলে এই ইনকোয়ারির মধ্যে গেলে তখন আপনি দেখতে পাবেন যে আইডিস অফ সিলেকশন বা সিলেক্ট বাই আইডি, আমি আইডিস অফ সিলেকশনের মধ্যে তখন এই নাম্বারটা চলে আসে। আমি ইচ অ্যান্ড এভরিথিং এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আবার অ্যাপ্লাই করতেছি, তখন কিন্তু অটোমেটিকভাবে এখানে ওই নাম্বারটা জেনারেট করে। তো র্যাবিটে ওই ডেটা কালেকশন, ডেটা জেনারেট করা, ট্রান্সফার করা, সে যখন প্লেস হচ্ছে বা গ্রাফিক্যালি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, সে আসলে কিসের মাধ্যমে চিনতে পারে, ওই নাম্বারের কারণে চিনতে পারে যে না ওই নাম্বারের এলিমেন্টের মধ্যে এই ঘটনাটা ঘটতেছে। সো এরকম অনেক ভাস্ট লেভেলের ইস্যু আছে যে এটাকে আপনি এইটার প্রসেসে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, বুঝতে পারলাম। মানে সৌরভ ভাই যেটা হচ্ছে মানে আমাদের দেশে এখনো মানে প্র্যাকটিক্যাল লেভেলের একবারে রেভিটে কাজ করে ওই ড্রয়িংস ট্রয়িংস নিয়ে একবারে ইমপ্লিমেন্টেশন খুব মানে খুব রেয়ার আমার যত সম্ভব। মানে সবাই জানে রেভিট, কারণ আমিও দেখেছি যে আমাদের ব্যাচে এক দুইজন জানতো রেভিট। ইদানিং দেখি যে অনেকেই রেভিট জানে, বাট রেভিট জেনে তারা মূলত রেভিটে কাজ করছে মূলত ফ্রিল্যান্সিং এর জন্য বেসিক্যালি। কারণ ফ্রিল্যান্সিং এও আবার এটা অনেক ডিমান্ড, আমি দেখি এটা। আহ, কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখা যাচ্ছে এটা হয়তো স্টার্টিং পর্যায়ে আছে। হ্যাঁ, এটা স্টার্টিং পর্যায়ে আছে। মনে করেন যে আপনার একটা প্রজেক্ট যদি আপনি শেষ করেন তখন এটা আলটিমেটলি
প্রয়োজনীয়তাটা নেসেসিটিটা বুঝতে জি পারবেন। জি 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 কিন্তু জি জি প্রজেক্ট শেষ করতে গেলে আপনাকে ফুল ফর্মে ওটাকে বিম প্রসেসে যেতে হবে। এখন রাইট। আপনার বিম প্রসেস হচ্ছে গিয়ে নর্মালি আমরা একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট করতেছি, কাজ করতেছি, আমাকে এখানে ডেটাগুলো দিতে হচ্ছে। ওটা অবশ্যই কোনটা কোন পারপাসে আমি এখানে ডেটাগুলো দিচ্ছি ওটা কিন্তু ইনফরমেটিভ হইতে হবে। যদি না হয় তখন কিন্তু আপনার ওটা বিমে যাবে না, একটা নর্মাল একটা থ্রি আচ্ছা ডাইমেনশনাল অবজেক্ট চলে আসবে, এটা বিল্ডিং 3D হিসেবে কাজ করবে। হ্যাঁ, আচ্ছা। অনেক অন্যান্য সুবিধা অবশ্যই পাচ্ছেন কিন্তু বিমে যাবে না। আমি অনেক প্রজেক্ট দেখছি যেটা হচ্ছে আপনার র্যাবিটে স্কেচআপে যেভাবে 3D তুলে ওইভাবেই কিন্তু র্যাবিটে করা যায়, কিন্তু আলটিমেটলি ওইভাবে করে আলটিমেটলি ওটা বিম হবে না, আপনার 3D মডেল হিসেবে এখানে অ্যাডজাস্ট হবে। তাতে প্রবলেম হবে, প্রবলেম হচ্ছে আপনার প্রজেক্টটা ওইটা 3D হিসেবে আপনি করে ফেলছেন, যখনই আপনি আপনার এই প্রজেক্টটা বিল্ডিং ইনফরমেশন হিসেবে আপনি ডিফাইন করতে যাচ্ছেন, তখন কিন্তু আলটিমেটলি বলবে কি এটাকে আপনাকে আবার বিমে ট্রান্সফার করতে হবে, বলবে আপনার প্রজেক্টটা বিমে হয় নাই, আপনার 3D মডেল হিসেবে আপনাকে দেখাচ্ছে। সো এই ধরনের ইস্যু চলে আসবে। জি ভাই, এটা অনেক একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন আসলে। বেসিক মডেল আসলে বিম মডেলের মধ্যে ডিফারেন্সটা আসলে এটাই, আসলে আপনি যেটা বললেন আমার যেটা মনে হয়। হ্যাঁ, এখানে আপনি ওয়াল ক্রিয়েট করতেছেন, এখানে এডিট টাইপে যে যখনই কিছু আপনার ইনফরমেশনের উপর বেস করে এখানে আরেকটা ওয়াল তৈরি করতে যাচ্ছেন, অবশ্যই ডুপ্লিকেট করতে হচ্ছে, একটা নাম দিতে হচ্ছে, নামটা ইনফরমেটিভ হইতে হবে, তাকে আপনি বলতে পারেন যে ওয়ালের থিকনেস হিসেবে দেখাতে যাচ্ছেন, ওয়াল লিখে একটা থিকনেসের নাম অ্যাপ্লাই করলেন অথবা ম্যাটেরিয়াল হিসেবে অ্যাপ্লাই করলেন, এই ইনফরমেশনগুলো দিচ্ছেন। তারপরে আপনার এই প্রত্যেকটার প্যারামিটার আপনি কিভাবে ইনফরমেশনগুলো অ্যাসাইন করতেছেন তাকে এখানে দিতে হবে। এমন না যে আপনার একসাথে অ্যাপ্লাই করে দিয়ে দেন আপনি এখানে ড্রয়িংটা রেডি করতেছেন। এখানে একটা ভুল ধারণা আছে, ভুল ধারণাটা হচ্ছে গিয়ে ভাই আমি বিমে কাজ করতেছি সব ডিটেলগুলো একসাথে পেয়ে যাই, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কি আমি কি ওয়ালের সব কিছু ফিনিশ ম্যাটেরিয়াল অ্যাড করে দিয়ে কি আমি ড্র করা শুরু করব, নাকি আগে থেকে একটা সিম্পল একটা ওয়াল ড্র করব দেন স্টেপ বাই স্টেপ করে করব। নিয়ম হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ করে কাজ করা। আপনার এখন একটা প্রজেক্ট শুরু হচ্ছে, ওটাকে আপনি নর্মাল একটা ওয়াল ড্র করেন, ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে যতক্ষণ পর্যন্ত আপনার ওই ওয়ার্কিং লেভেলে পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে আগে থেকে অ্যাড করবেন না, স্টেপ বাই স্টেপ করে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী, মিস্ত্রির ডিমান্ড অনুযায়ী তখন আপনি একটার পর একটা এখানে অ্যাড করবেন। একসাথে ডিটেল অ্যাড করতে গেলে ওটা হচ্ছে রং ওয়ে, ওই প্রসেসটা আসলে ভুল ওয়ে, ওইভাবে অ্যাপ্লাই করা যাবে না, তখন হবে কি আপনার প্রজেক্টটা মেসি হয়ে যাবে, প্রজেক্ট শেষ হবে না। জি 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 জি, বুঝতে পেরেছি। আর আরেকটা এখানে বিষয় হচ্ছে আপনার যখন এই প্রজেক্টে যখন আপনি র্যাবিট বিম সম্পর্কে একটা ধারণা চলে আসবে, তখন একটা আলাদা একটা জব সেকশন আপনার তৈরি হয়ে যায় যে আপনি এখানে অল টাইম অটোমেশনের ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকতে যাচ্ছেন, মানে আলাদাভাবে র্যাবিটের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, যা যদি আপনার মোটামুটি র্যাবিট সম্পর্কে ধারণা চলে আসে, ওইটাকে বলে হচ্ছে গিয়ে র্যাবিট এপিআই সম্পর্কে ধারণা, ওইটা যদি চলে আসে তখন আপনি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। ওটা টোটালি হচ্ছে আপনার আলাদা একটা জব সেকশন, কারণ আচ্ছা এটাতে যেভাবে ডিজাইন অ্যাপ্লাই করতে হয় ওইটাও কিন্তু আপনাকে জানা থাকা লাগবে। এখানে হিউজ পরিমাণ কিন্তু ডাটাগুলো থাকে, এপিআই মানে হচ্ছে কি আপনার লাইব্রেরি সেকশন থাকে, ওই লাইব্রেরিগুলোর ইউজ করার প্রসেস ডিফারেন্ট, খুবই ডিফিকাল্ট একটা ইস্যু। এখানে মনে করেন যে আপনি যদি সাপোজ মনে করেন একটা এক্সাম্পল দিই, আমি বর্তমানে বিভিন্ন ধরনের এই মডেলের উপর অ্যাপ্লিকেশন রেডি করি, হ্যাঁ, তো প্রফেশনালভাবেও যদি ইন্টারেস্টেড থাকে ওটা আমি সার্ভিসটা দেই। মনে করেন যে আপনার এখানে কোনো কিছুকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এখানে সিলেক্ট, ওকে, তো এখানে আমি যদি কোনো একটা টুল ইউজ করতেছি, একসাথে মাল্টিপল এলিমেন্টগুলোকে একটা কালার অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এখানে আছে এটা ক্লিক করলেন, এটাই ক্লিক করলেন, এটাই ক্লিক করলেন, এটাই ক্লিক করলেন, খুব ফাস্ট কাজ করবে সে, ফিনিশ দিলেন, দেন ইজিলি বলে দিবে যে আপনি এখানে একসাথে এটা ইউজ করতে পারতেছেন। তো এই যে প্রসেসটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, এটাকে কিন্তু আপনি চাইলে এই বেশি ডিস্টেন্সে না, এখানে আপনাকে সিলেকশন মাল্টিপল কন্ট্রোল প্রেস করে সিলেকশন করে এটাকে আপনি রাইট বাটন ক্লিক করে কয়েকটা স্টেপ আপনাকে আগাইতে হচ্ছে, কিন্তু এই স্টেপগুলোকে আপনাকে মানে সময়টা কমায় এনে আপনি কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারতেছেন। এটা আসলে কীভাবে অ্যাপ্লাই হয়েছে, কারণ আপনার ওই
এপিআই সম্পর্কে ধারণা থাকার কারণে আপনি যখন প্রোগ্রামিং করতেছেন তখন কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতেছেন। তো এরকম একটা বিষয় যে এইটার পিছনে তো ওই যে আর্কিটেকচারাল ডিজাইনের বিষয় যে চলে আসে ওটার পাশাপাশি হচ্ছে আপনাকে ওই জিনিসটাও থাকা লাগে, ধারণা থাকা লাগে। হ্যাঁ, তো মোটামুটি এই হচ্ছে বিষয় যে এটার একটা বিশাল সুবিধা, অ্যাডভান্টেজ ইজিলি পেয়ে যান এই ইস্যুগুলো নিয়ে। জি ভাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এটার বেসিক যে ড্রয়িংগুলো শুরু করা ওটা কীভাবে শুরু করব ওটা নিয়ে একটা কথা বলবো। নেক্সট ক্লাসটা হচ্ছে ডেটা হচ্ছে পরশু দিন আমাদের 5 তারিখে। 5 তারিখে 10টা থেকে 11টা পর্যন্ত। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ তাহলে আমাদের নেক্সট দিন দেখা হচ্ছে। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। যদি কোনো কিছু যদি ইস্যু থাকে তা আপনি হোয়াটসঅ্যাপে লিখে রাখতে পারেন, ওটা নিয়ে তাহলে আমরা নেক্সট ইয়াতে ডিসকাস করব। অবশ্যই ভাইয়া। ঠিক আছে তাহলে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নমস্কার। আচ্ছা।